আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো আমাদের যে রানিং কোর্স সেটা হচ্ছে আপনার মূসক 4.3 অ্যান্ড কস্ট শিট। তো যেখানে আমরা কস্ট শিটের উপরে পূর্বে 3টা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি, যেখানে হচ্ছে আমরা কস্ট শিটের যত ধরনের আপনার থিওরি এবং প্রোডাক্ট প্রাইসিং এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেন হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি কিছু আলোচনা করেছিলাম আপনাদের সাথে। তো ওভারঅল একটা প্যাকেজ হিসেবে আমরা কস্ট শিট আমরা আহ, গত 3টা ক্লাসে শেষ করেছিলাম। তো এখন আমরা যেখানে যাব সেটা হচ্ছে আপনার মূসক 4.3-তে। তো মূসক 4.3 করার জন্যই মূলত আমরা এই কস্ট শিট নিয়ে আমরা 3টা ক্লাস করেছিলাম, এবং আমরা অ্যাডভান্স লেভেলেও আমরা কিছু আলোচনা করেছিলাম কস্ট শিটের, যাতে করে আপনারা আহ যেই সেক্টরে যান বা যেই প্রতিষ্ঠানে যান, যাতে করে একটা কস্ট শিট থেকে আপনারা খুব দ্রুত মূসক 4.3টা খুব ভালোভাবে শেষ করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। এই উদ্দেশ্যেই মূলত কস্ট শিটের উপরে আমরা একটু বেশি জোর দিয়েছিলাম। এখন যেটাতে যাব সেটা হচ্ছে আপনার মোশক 4.3। এটা হচ্ছে পুরো একটা আইনের বিষয়, এবং এটা হচ্ছে আপনার ভ্যাট অ্যাক্ট 2012 অনুযায়ী হচ্ছে আপনার আমাদেরকে মূল্য সহগ ঘোষণা করতে হয়। তো এই জন্য মূলত যে একটা ফর্মের মাধ্যমে আমরা এই সহগ সাধারণত সাবমিট করে থাকি, সেটাকে বলা হয় হচ্ছে আপনার মোশক 4.3। তো মোশক 4.3 এটা হচ্ছে একটা ফর্মের নাম। আর এটাতে যেটা থাকে সেটা হচ্ছে আপনার ইনপুট আউটপুট, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আপনার যে ইনপুট হয়ে থাকে, একটা প্রোডাক্ট ধরেন আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে যে ইনপুট গুলো হয়ে থাকে, ইনপুট বলতে আপনার ম্যাটেরিয়াল হতে পারে, লেবার হতে পারে, ওভারহেড হতে পারে। তো যেগুলো প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে এগুলো হচ্ছে আপনার ইনপুট, এবং আউটপুট কি, আউটপুটটা হচ্ছে আপনার মেইন প্রোডাক্ট। তো এই বিষয়টাই হচ্ছে আমাদেরকে সাবমিট করতে হয় যে আপনার যে কোনো একটা প্রোডাক্ট আসছে, সেটার আপনার ইনপুটটা কত, অর্থাৎ আপনি এখানে কি কি ইউজ করছেন, এবং এটার যে ইউজ করছেন এখানে আপনার ওয়েস্টেজটা কত। তো এই বিষয়গুলো হচ্ছে আমার ইনপুটে দেখাতে হয়, এবং আপনার যে এই প্রোডাক্টের আলটিমেট প্রাইসটা কি হবে, তো বা এই প্রোডাক্টটা তৈরি করতে টোটাল আমার কস্টটা কি হয়েছে, এটা হচ্ছে মূলত আউটপুটের বিষয়। তো আমরা আসি যে আজকের মেইন আলোচনায়, যেখানে আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আপনার, আমি মূসক 4.3 যখন এই স্লাইডটা প্রিপেয়ার করি, তখন আমি মূলত একটা চিন্তা করলাম যে আসলে কত সহজে আপনাদের বোঝানো যায়। তো সেই জন্য আমরা আহ 4টা ক্যাটাগরিতে আমাদের যেই বিজনেসের নেচার গুলো আছে এগুলোকে আমি ভাগ করেছিলাম। তো যাতে করে আপনারা সহজে আপনার মূসক 4.3টা ভালোভাবে বুঝতে পারেন, এবং কোথায় আমাদের মূসক 4.3 দিতে হবে এবং কোথায় মূসক 4.3 দিতে হবে না। জাস্ট আমরা যদি 4টা ক্যাটাগরিতে আমরা সবকিছু ভাগ করে নিই, তাহলে হচ্ছে আমাদের ইজি হবে যে কোন ক্ষেত্রে আমরা মূসক 4.3টা দিব এবং কোন ক্ষেত্রে মূসক 4.টা দিব না। তো প্রথমেই আসি যে প্রথম যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে এমন বিজনেস আছে যারা হচ্ছে আপনার ট্রেডার হিসেবে গণ্য বা ইম্পোর্টার হিসেবে গণ্য। তো ট্রেডার এবং ইম্পোর্টার তারা কি করে, আপনার সাধারণত আউটসাইড থেকে প্রোডাক্ট কিনে, এবং প্রোডাক্ট কিনে আপনার কোনো ধরনের এখানে প্রসেসিং না করে জাস্ট একটা অ্যাড ভ্যালু করে। অর্থাৎ অ্যাড ভ্যালু বলতে আপনার প্রতিষ্ঠানের যে খরচগুলো আছে, অর্থাৎ যেই ভ্যালু এডিশন গুলো আছে এগুলো করার পরে হচ্ছে একটা প্রফিট মার্জিন আপনার অ্যাড করার পরে হচ্ছে আপনার কাস্টমারদেরকে, কাস্টমার যারা আছে তাদের কাছে বিক্রি করে দেয়। তো এই হচ্ছে এক প্রকারের আপনার বিজনেস নেচার। অথবা ইম্পোর্টার আছে যারা, তারা হচ্ছে আপনার বাইরে থেকে আপনার ইম্পোর্ট করে থাকে, ইম্পোর্ট করার পরে আপনার কোনো ধরনের আপনার প্রসেস না করেই সেম প্রোডাক্টটাই আবার আপনার কাস্টমারদের কাছে বিক্রি করে, বা অন্য যে আপনার হোলসেলার আছে তাদের কাছে বিক্রি করে। যাই হোক, তো এদেরকে বলা হয় হচ্ছে আপনার মূলত ইম্পোর্টার। তো সেই ক্ষেত্রে আমরা যেগুলো দেখবো যে প্রথম ক্যাটাগরিতে আমরা কোন কোন ক্ষেত্রে মূসক 4.3 দিতে হবে বা হবে না। দেন হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার। তো ম্যানুফ্যাকচারার যারা আছে তারা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস ক্রয় করে, এবং একটা আপনার লেবার পোর্শন থাকে, তারা হচ্ছে আপনার এই ম্যাটেরিয়াল থেকে আপনার ফিনিশ গুডস তৈরি করে, এবং কিছু ওভারহেডের বিষয় আছে যেগুলো আমরা কস্ট শিটে আলোচনা করেছিলাম। সে তো তারা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার। তো যেহেতু তারা আপনার ম্যানুফ্যাকচারার, তাদেরকে আপনার মূসক 4.3 দিতে হয়।
এরপরে যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনার সার্ভিস। তো সার্ভিস তো আমরা জানি যে যারা হচ্ছে আপনার রেন্ডারিং সার্ভিস, অর্থাৎ যারা হচ্ছে সার্ভিস প্রোভাইড করে থাকে, যেগুলো হচ্ছে আপনার কোনো ধরনের পণ্য না, তারা তারা হচ্ছে আপনার একটা নেচার, এই বিজনেসের একটা নেচার। আরেকটা হচ্ছে আপনার এক্সপোর্ট। যদিও এক্সপোর্ট আপনার এখানেও হতে পারে, যেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার হতে পারে বা আপনার ট্রেডারও হতে পারে, বাট এক্সপোর্টকে আমি আলাদা করছি এই কারণে যে আপনার এক্সপোর্ট এখান থেকে যারাই আছে, তারা যদি এক্সপোর্ট করে থাকে তারা হচ্ছে এই ক্যাটাগরিতে আমি দিয়ে দিছি। কারণ হচ্ছে তাদেরকে কোনো প্রকার মোশক ফ্রিকোয়েন্সি দিতে হবে না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে যারা জিরো রেটেড, তাদেরকে মোশক ফ্রিকোয়েন্সি দিতে হয় না। তো এখন আপনার যেটা আসি সেটা হচ্ছে আপনার প্রথমে ট্রেডার এবং ইম্পোর্টার এবং ম্যানুফ্যাকচারার। তো প্রথম যেই আইনটা সেটা হচ্ছে আপনার সেকশন 32-তে যেটা বলছে যে ভ্যাট অ্যান্ড এসডি অ্যাক্ট, তো ওয়ার্কিংস দিয়ে বুঝাই যে ধরেন আপনার আমরা কয়টা ক্যাটাগরি করছি? আমরা ক্যাটাগরি করছি হচ্ছে আপনার চারটা ক্যাটাগরি, আপনার বিজনেস নেচারকে চারটা ক্যাটাগরি আমরা এখানে করছি। তো সেক্ষেত্রে এখন আপনার ইন জেনারেলি আপনার ভ্যাট অ্যাক্ট কি বলছে, অর্থাৎ ভ্যাট অ্যাক্ট 2012 আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আপনার সেকশন 32। তো সেকশন 32 বলছে যে সকল প্রকার আপনার পণ্য যেগুলো হচ্ছে আপনার ভ্যাট চার্জ হয়, সেগুলোর উপরে সেগুলোর উপরে আপনার মূসক 4.3 দিতে হবে। অর্থাৎ সেগুলো যাই আপনি বিক্রি করেন সেগুলোর ক্ষেত্রে আপনাকে মূসক 4.3 দিতে হবে, এটা মাস্ট। তার মানে প্রথম জেনারেল রুলসে আপনার মূসক 4.3 সকল প্রকার বিজনেস নেচার কি দিতে হবে, এভাবে হচ্ছে মূলত প্রথমে বলা আছে আর কি। পরবর্তীতে যেটা যেটা করছে সেটা হচ্ছে আপনার বিভিন্ন এক্সপ্লেনেশন আকারে আসছে যে আপনার আহ যে সার্ভিসিং অর্গানাইজেশন যারা আছে, সার্ভিসিং অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনার মূসক 4.3 দিতে হবে না। সার্ভিসিং অর্গানাইজেশনের ক্ষেত্রে আপনার মূসক 6.3 দিতে হবে না, নো মূসক। এরপরে যেটা আছে কিছুদিন আগে যেটা হয়েছিল, বের হয়েছে আপনার এক্সপ্লেনেশন, এটা হচ্ছে 2025-এ, যে আপনার যে সকল আপনার সুপার শপ আছে বা দোকান আছে, তাদের তো অনেক ধরনের প্রোডাক্ট থাকে। তো তারাও যদি আপনার 15%-এ আপনার পণ্য সরবরাহ করে, তাদের ক্ষেত্রেও আপনার মূসক 4.3 দিতে হবে না। এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে আপনার যারা এক্সপোর্ট অর্গানাইজেশন, তো তারা আপনার সাধারণত তাদের ক্ষেত্রে আপনার মূসক 4.3 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এই হচ্ছে আপনার জেনারেল রুলস থেকে আপনার কিছু জিনিস আমার এখানে বের করে দিছে। তাহলে আপনার সার্ভিসিং অর্গানাইজেশন কারা? সার্ভিসিং অর্গানাইজেশন হচ্ছে আপনার থার্ড শিডিউলে যারা আপনার S0 কোডে আপনার সার্ভিস দিয়ে থাকে, সেগুলো হচ্ছে আপনার আহ, সেই প্রতিষ্ঠানগুলোকে আপনার মূসক 4.3 দিতে হবে না। তারপর হচ্ছে আপনার সুপার শপের ক্ষেত্রেও আপনার মূসক 4.3 দিতে হবে না। তো আশা করি এই জায়গা থেকে আপনাদের ক্লিয়ার আসছে যে আপনার প্রথমে যে ট্রেডার আছে বা ইম্পোর্টার আছে, তাদেরকে মূসক 4.3 আপনার দিতে হবে। এবং যেটা আছে সেটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারার, তারপর হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে আপনার এক্সপোর্ট। আরেকটা বিষয় সমাজে প্রচলিত বা মার্কেটে প্রচলিত যে আপনার যারা 15%-এ আপনার আউটপুট ভ্যাট দেয়, তাদেরকে আপনার ইনপুট নেওয়ার জন্য আপনাকে মূসক 4.3 দিতে হবে। তো এটা হচ্ছে কি আপনার মূসক 4.3 সর্বপ্রথম যে জায়গাটা আমাদেরকে কথা বলতে হবে সেটা হচ্ছে
উপকরণ আমার এক জিনিস, আর একটা হচ্ছে মোশক 4.3 আরেক জিনিস, অর্থাৎ কর রেয়াত এক জিনিস, আর একটা হচ্ছে আপনার মোশক 4.3 আরেক জিনিস। কারণ মোশক 4.3 এর জন্য আপনার সেপারেট একটা সেকশন আছে, আর ইনপুট ট্যাক্স ক্রেডিটের জন্য আপনার সেপারেট একটা সেকশন আছে, যেটা হচ্ছে আপনার সেকশন 46। এখন ব্যাপারটা হচ্ছে এই যে সেকশন 46 এর আপনার যে ইনপুট ট্যাক্স ক্রেডিট আমরা নেই, তো এটা নেওয়ার জন্য একটা শর্ত হচ্ছে মোশক 4.3 আমার জমা দিতে হবে, অর্থাৎ। এবং আরেকটা বিষয় হচ্ছে আপনার কি 15% ওই প্রতিষ্ঠান আউটপুট ভ্যাট তাদেরকে দিতে হবে, অর্থাৎ সেলস এর উপরে 15% ভ্যাট তাদেরকে দিতে হবে। এরকম অনেক ধরনের শর্ত দেওয়া আছে। যখন শর্তগুলো মানবে তখন হচ্ছে আপনার আছে, সে হচ্ছে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবে। কিন্তু আপনার এমন না যে অন্যান্য যে রেট আছে বা অন্য যেগুলো আছে তাদের ক্ষেত্রে মোশক 4.3 দিতে হবে না, এরকম কোনো কথা না। অর্থাৎ সবাইকেই আপনার মোশক 4.3 দিতে হবে, যেটা হচ্ছে আপনার জেনারেল রুলস যেটা বলছে যে যারাই হচ্ছে আপনার যেসব প্রোডাক্ট হচ্ছে আপনার ভ্যাটেবল, অর্থাৎ ভ্যাটেবল যে আপনার যাদের যাদের উপরে আপনার এই করটা ধার্য হয় তাদেরকে হচ্ছে আপনার মোশক 4.3 দিতে হবে। সেক্ষেত্রে আপনার আহ, এই সেকশনটা এটার সাথে আপনার কোনো ধরনের কনফ্লিক্ট নেই, জাস্ট একটা অ্যাটাচ আছে, যেটা হচ্ছে আপনার যদি আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে চান সেক্ষেত্রে আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা আপনাকে জমা দিতে হবে। এটা হচ্ছে এটা শর্ত, ঠিক আছে, ইনপুট ক্রেডিটের শর্ত। এখন ধরেন এরকম যে আপনি কোন ধরনের ইনপুট ট্যাক্স ক্রেডিট নেন না, ধরেন আপনি 7.5% আপনি কি করেন, আউটপুট ভ্যাট দেন। তো 7.5% যদি আউটপুট ভ্যাট দেন বা কোনো ধরনের প্রোডাক্ট আছে, কোনো ধরনের একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আপনার 7.5% আউটপুট ভ্যাট দেন, সেক্ষেত্রে কি আপনাকে মোশক 4.3 দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে, কারণ হচ্ছে আপনাকে বলছে যে যেই প্রোডাক্টটার উপরে আপনার ভ্যাট চার্জ হয় সেটার উপরে আপনি মোশক 4.3 আপনাকে দিতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটা একটা শর্ত হচ্ছে আপনার কি মোশক, সরি, সেকশন 46 এর ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা শর্ত। ইনপুট ট্যাক্স ক্রেডিটের কিন্তু শর্ত অনেকগুলো, যেমন আপনার ভ্যাট 15% হতে হবে, তারপর হচ্ছে আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট দিতে হবে, তারপর হচ্ছে আপনার 1 লাখ টাকার উপরে কোনো পেমেন্ট আপনার ব্যাংকিং চ্যানেলে দিতে হবে। এগুলো হচ্ছে আপনার শর্ত। ওই শর্তের মধ্যে আছে একটা যে মোশক 4.3 দিতে হবে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা সহজভাবে বুঝে গেলাম যে আপনার মেইন জিনিস যেটা বলছে, যে সকল আপনার প্রোডাক্ট বা যে সকল প্রোডাক্ট এবং সার্ভিস আপনার ভ্যাট যোগ্য বা ভ্যাট চার্জ হয় সেগুলোর উপরে আপনাকে মোশক 4.3 দিতে হবে। এবং যে এক্সপ্লেনেশন এবং অ্যাসারের মাধ্যমে যাদেরকে আপনার এই জায়গাটা থেকে বের করে দিছে তাদেরকে দিতে হবে না। যেমন কাদেরকে দিতে হবে না? সার্ভিসিং অর্গানাইজেশনকে দিতে হবে না, সুপার শপকে দিতে হবে না, বা এক্সপোর্ট অর্গানাইজেশন যারা আছে যাদের 0% ভ্যাট রেট তাদেরকেও আপনার দিতে হবে না, ঠিক আছে। এই হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের মূল ফোকাসের জায়গাটা। তার মানে আমরা যেটা আগে জানতাম সেটা আমরা এখন মানে মাথা থেকে বের করতে হবে, যেটা হচ্ছে আহ যে যে সকল পণ্য আপনার 15% ভ্যাট রেট তাদেরকে মোশক 4.3 দিতে হবে, রিবেট পাওয়ার জন্য অন্য কাউকে দিতে হবে না, এরকম আসলে কথাটা না, ঠিক আছে। কথাটা হচ্ছে, এটা হচ্ছে একটা শর্ত যে আপনার ভ্যাট হতে হবে 15%, তারপর হচ্ছে ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট 4.3 এটা জমা দিতে হবে। অর্থাৎ এই এই যে সেকশন 46 যদি আমি কাভার করতে যাই বা সেকশন 46 যদি আমি মানে এটার বেনিফিট নিতে চাই, তাহলে হচ্ছে আমার এই শর্তগুলো মানতে হবে। এটা কোনোভাবে এটার সাথে আপনার লিঙ্ক না, ঠিক আছে। একটাই লিঙ্ক, সেটা হচ্ছে আপনার মোশক 4.3 আপনাকে জমা দিতে হবে যদি আপনি ভ্যাট রিবেট পেতে চান। তার মানে আমাকে যেটা বুঝতে হবে যে সকল প্রোডাক্ট মানে প্রকার পণ্যের ক্ষেত্রে যেগুলোর উপরে আপনার ভ্যাট চার্জ হয়, এক্সেমটেড না, যেগুলোর উপরে আপনার ভ্যাট চার্জ হয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার মোশক 4.3 আমাকে জমা দিতে হবে। শুধুমাত্র আমাকে কোন জায়গায় আহ, না করছে, একটা হচ্ছে সার্ভিসিং অর্গানাইজেশন, আর একটা হচ্ছে আপনার সুপার শপ, আর একটা হচ্ছে আপনার এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন, ঠিক আছে। আমি আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো মেইনলি আমরা যেহেতু আপনার আহ, সাধারণভাবে বুঝি যে আসলে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্যই মনে হয় যে আমার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্টটা দিতে হয়, মোটর ফ্রিকোয়েন্সি দিতে হয়, আসলে এই বিষয়টা না, ঠিক আছে। এরকম হতে পারে, ধরেন আপনার সেকশন 46 এ আপনার অনেক ধরনের শর্ত একটু একটু পরে আপনাদের দেখাবো।
যে সেকশন 46 এ ইনপুট ট্যাক্স রিবেটের জন্য দেখবেন আপনার 6, 7টা, 8টা, 10টা আপনার শর্ত দিছে। এরকম হয় যে ধরেন আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট আপনি জমা দিচ্ছেন, কিন্তু আপনি ভ্যাট দেন হচ্ছে 10%-এ সেলস এর উপরে, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই যে ইনপুট ট্যাক্স এইটা নিতে পারবেন না। বা ধরেন আপনি এই দুইটা মানলেন, আপনি ধরেন আপনার কোনো একটা পেমেন্ট আপনি 1 লক্ষ টাকার উপরে দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই মোশক এই যে মোশক 4.3টা এখানে দিচ্ছেন, সেক্ষেত্রে এই জিনিসটা কোনো কাজে দিবে না। বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে সেপারেট দুইটা সেকশন। আমাদের মোশক 4.3 জন্য আমাদের দেখতে হবে সেকশন 32, যেটা আমাদেরকে বলছে যে প্রতিটা পণ্য যাদের উপরে আপনার ভ্যাট চার্জ হয় তাদেরকে আপনার আহ মোশক 4.3 দিতে হবে। সেটা হোক 15% হোক, সেটা অন্য যে কোনো আপনার পার্সেন্টেজ রিডিউস রেট যেটাই হোক আপনাকে দিতে হবে। শুধুমাত্র এক্সপ্লেনেশনে যেগুলো বের করে দিচ্ছেন, এক্সপ্লেনেশন গুলো দিয়ে সেগুলোকে আমি এখান থেকে বের করে দিব, বা এগুলোকে আমি মোশক 4.3 দিব না। তো আমরা সাধারণত আহ মোশক 4.3টা মানে ইন প্র্যাকটিক্যালি যেটা দেই সেটা হচ্ছে আমরা এই ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য মেইনলি। কিন্তু আমাদেরকে যেটা আমি এখন বললাম যে সবাইকে দিতে হবে যারা হচ্ছে আপনার এখানে আপনার প্রোডাক্ট গুলো আপনার ভ্যাট চার্জেবল, তাদেরকে আপনার মোশক 4.3 দিতে হবে। ঠিক আছে? তো আমরা যেটা জানি সেটা ধরে যদি আগাই, সেক্ষেত্রে আমরা মেইন একেবারে আপনার মোশক 4.3 দেওয়ার বিভিন্ন উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে আপনার বাজারে যেটা হয় সেটা হচ্ছে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার জন্য আমরা মোশক 4.3 দেই। এছাড়াও অন্য যেটা সেটা হচ্ছে আপনার যদি আপনার অব্লিগেশন না থাকে যে আপনাকে মোশক 4. সরি, আপনার অব্লিগেশন না থাকে যে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিটের, যে আপনি অন্য রেটে আপনি প্রোডাক্ট দেন বা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেন না, সেক্ষেত্রে আপনাকে মোশক 4.3 দিতে হবে। কেন দিতে হবে? কারণ হচ্ছে এটার জন্য আপনার একটা কি পেনাল্টি আছে। পেনাল্টিটা কি? সেটা হচ্ছে আপনার 10,000 টাকা আপনাকে জরিমানা দিতে হবে। তো ওইটা থেকে বাঁচতে হলেও আপনাকে মোশক 4.3 দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার মোশক 4.3 রিলেটেড যেই রুলস এবং রেগুলেশন, এগুলো এক নজরে আপনাদের একটু দেখাই। যেটা হচ্ছে আপনার এখানে যেহেতু আমি বলছি যে আমরা সাধারণত যে মেইন উদ্দেশ্য থাকে মোশক 4.3 দেওয়া, সেটা হচ্ছে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া। এবং যদি আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেই তারপর আমাকে মোশক 4.3 দিতে হবে। কেন দিতে হবে সেটা আমি বললাম, যে আমাকে 10,000 টাকা থেকে বাঁচার জন্য, জরিমানা থেকে বাঁচার জন্য আমাকে মোশক 4.3 দিতে হবে। এখন এটা হতে পারে যে বাংলাদেশে এনবিআর যারা ইনপুট ট্যাক্স ক্রেডিট নেয় না, তারা যদি মোশক 4.3 নাও দেয়, সেক্ষেত্রে এনবিআর কিছু বলে না। তারপরে এটা একটা সময় যে যখন আপনি অডিটের সম্মুখীন হবেন, সেক্ষেত্রে আপনাকে এই জরিমানাটা আপনার অবশ্যই চার্জ হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে আপনাদেরকে এই মোশক 4.3টা জমা দিয়ে যেতে হবে। তো যে কয়টা সেকশন আপনার ইম্পর্টেন্ট সেটা আমরা একটু এখন দেখবো। আমি একটু এখানে একটু আপনাদের বলি যে আমাদের যে মেইন অবজেক্টিভস যে মোশক 4.3 দেওয়ার, সেটা হচ্ছে আপনার যে মেইন অবজেক্টিভ সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া। এছাড়া আপনার আরেকটা উদ্দেশ্য থাকে কি, আপনাকে পেনাল্টি থেকে বাঁচা। তো পেনাল্টি থেকে বাঁচতে হলে সবাইকে আপনার মোশক 4.3 দিতে হবে। কাদের দিতে হবে না? শুধুমাত্র যারা সার্ভিসিং, সুপার শপ, তারপর হচ্ছে আপনার এক্সপোর্ট অর্গানাইজেশন, এক্সেম্পটেড প্রোডাক্ট যাদের আছে তারা তারা সবাইকে দিতে হবে। তাহলে আপনার 10,000 টাকা পেনাল্টি থেকে বাঁচার জন্য। তো এখন আরেকটা বিষয় আছে যে আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডার যারা, তো প্রকিউরমেন্ট প্রোভাইডার তারা যে আপনার প্রোডাক্ট দেয় তাদের কি আপনার মোশক 4.3 দিতে হবে কিনা? তাদেরকে দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ প্রকিউরমেন্ট প্রোভাইডার কিন্তু আপনার সার্ভিসের আন্ডারে চলে যায়। কারণ আপনার প্রকিউরমেন্ট প্রোভাইডারের সার্ভিস কোড হচ্ছে আপনার 1037। ঠিক আছে? তো যেহেতু তারা সার্ভিসের আন্ডারে চলে যায়, সেহেতু তাদেরকে মোশক 4.3 দিতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার ধরেন প্রকিউরমেন্ট প্রোভাইডার সে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নিবে।
ধরেন আপনার সে ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য 15% আপনার সেল করে। তো 15% সেল করলেও সে যদি ইনপুট ট্যাক্স নিতেও চায়, সেক্ষেত্রে আপনার তাকে এই যে ইনপুট আউটপুট যে কোএফিসিয়েন্ট আছে এটা দেওয়ার প্রয়োজন নাই। কারণ সে হচ্ছে কি একটা সার্ভিসিং অর্গানাইজেশন। এটা কোথায় আছে? এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন দিয়ে দিছে যে তারা যদি আপনার আহ নিতে চায় বা সার্ভিস অর্গানাইজেশন, তাদেরকে মোশক 4.3 দেওয়ার প্রয়োজন নাই। আর ইন জেনারেলিও আপনার তাদেরকে দিতে হবে না। কিন্তু যারা একবারে প্রোডাক্ট বিক্রি করে, ধরেন আপনার একজন ট্রেডার, সে ধরেন আপনার 7.5% আপনার প্রোডাক্ট দেয়, যে সে কোনো ধরনের ইনপুট ক্রেডিটও নেয় না, কিছুই নেয় না, তারপরেও তাকে কি করতে হবে? আপনার মোশক 4.3 দিতে হবে। কেন? সে হচ্ছে আপনার পণ্য দেয় এবং আপনার ওটা ভ্যাটের চার্জেবল, এবং যে এক্সপ্লেনেশনও তাদেরকে বের করে দেয় নাই, ঠিক আছে, তাদেরকে মোশক 4.3 দিতে হবে। এবং সুপার শপ যেগুলো দোকান, তো সেক্ষেত্রে আপনার তারা যদি 15% আপনার আউটপুটে ভ্যাট দেয়, সেক্ষেত্রে তারা ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবে। এবং এটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে সুপার শপদেরও আপনার কি করতে হবে না, আপনার মোশক 4.3 দিতে হবে না। তাহলে আপনার পেনাল্টি 10,000 টাকা থেকে বাঁচার জন্য আপনাকে মোশক 4.3 দিতে হবে, যারা ইনপুট ট্যাক্স ক্রেডিট না নেয় তাদের জন্য আর কি। এরপরে যেটা ধারা আমাদের দেখতে হবে, যেটা হচ্ছে আপনার এই যে সেকশন 32, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম যে করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ, অর্থাৎ যে সকল সরবরাহ আপনার করযোগ্য তাদের মূল্য নির্ধারণ করতে হবে, সেটা সেকশন 32 আমাদেরকে বলে দিছে। এবং কোনগুলোর ক্ষেত্রে করতে হবে না সেটা আমরা জানলাম, যে আপনার এক্সপোর্ট অর্গানাইজেশন, তারপর হচ্ছে আপনার সার্ভিস, তারপর হচ্ছে আপনার সুপার শপ, তাদেরকে আপনার মোশক 4.3 আবার জমা দিতে হবে না। এবং এটা কোথায় আছে? এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন আছে। তারপর হচ্ছে আপনার ধারা 46, সেটা হচ্ছে আপনার উপকরণ কর রেয়াত। তো উপকরণ কর রেয়াত আছে, উপকরণটা কি এবং উপকরণ কর রেয়াতটা কিভাবে নিতে হয়, এটা শর্ত আছে হচ্ছে আপনার ধারা 46-এ। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। কারণ হচ্ছে এটার যখন আমরা, যেহেতু আমাদের যে সকল প্রতিষ্ঠান হচ্ছে আপনার ইনপুট ট্যাক্স ক্রেডিট নেয়, তাদের ক্ষেত্রে আপনার মেইন বিষয় হচ্ছে তারা এই কর রেটটা নিবে। এবং কর রেটটা নেওয়ার জন্য আপনার সঠিক জায়গায় আমাদের এই যে প্রোডাক্টের যে প্রাইসিংটা, এটা আমাদেরকে দিতে হবে। তারপর তার জন্য হচ্ছে আমাদের আগে জানতে হবে উপকরণটা কি এবং উপকরণ কর রেটটা কি। তো বিভিন্ন ধরনের আপনার এক্সপ্লেনেশন গুলো আছে, যেটার মাধ্যমে, যেটা আমি বললাম যে বলা আছে যে আপনার সার্ভিসিং অর্গানাইজেশন, সুপার শপ, এগুলোর ক্ষেত্রে আপনার মোশক 4.6 দিতে হয় না। তো এগুলোই আছে মানে ব্যাখ্যাপত্র মাধ্যমে যখন ইস্যু করছে, সেটার মাধ্যমে আপনার বলে দেওয়া আছে। এবার যেটাতে আসবো, যে আপনার ভ্যাট ফর্মুলাটাকে আমরা জানি, যে সবাই জানি যে ভ্যাট ফর্মুলাটা আসলে কি। তো আমরা জানি যে ভ্যাট ফর্মুলা হচ্ছে আপনার সেলস ভ্যাট বা আউটপুট ভ্যাট, সহজ ভাষা বলি সেলস ভ্যাট, অর্থাৎ সেলস এর উপরে যে ভ্যাটটা দেই সেটা, এটা হচ্ছে আপনার প্লাস, দেন হচ্ছে আপনার ইনপুট ভ্যাট, এটা হচ্ছে আপনার মাইনাস হয়। তারপর হচ্ছে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এরপর হচ্ছে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। তো এই হচ্ছে আপনার সূত্র, যেটা হচ্ছে আপনার আহ ইনপুট ট্যাক্স, যেটা আমরা মাইনাস করতে পারি, এটাকে বলা হচ্ছে আপনার ট্যাক্স রিবেট বা ভ্যাট রিবেট। দেন হচ্ছে আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এন্ড ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। এটা সূত্রটা পরে আমার যে অ্যামাউন্টটা আছে সেটা হচ্ছে আপনার ভ্যাট পেয়েবল। তো এখানে যদি আমি বুঝাই যে আপনার ধরেন আউটপুট সেলস আছে 1,00,000 টাকা, এবং ইনপুট যেটা আপনি এই মাসে, যে মাসে ভ্যাট রিটার্ন দিবেন, ওই মাসে আপনার ইনপুট ভ্যাটের যে ক্লেম,
সেটা আছে ধরেন আপনার 50,000 টাকা, সেটা মাইনাস হয়। এরপরে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ধরেন 10,000 টাকা, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ধরেন আপনার 8,000 টাকা। এবং এইটা মিলে, সবকিছু মিলে আমার হয় হচ্ছে ধরেন 68,000 টাকা এখানে আপনার ভ্যাট পেয়েবল, অর্থাৎ আপনাকে একটা জমা দিতে হবে। তো এই যে ইনপুট ট্যাক্স বা ইনপুট ভ্যাট আমাদের কাছে আসে, যদি আমরা এটা না নিতে পারি, সেক্ষেত্রে ধরেন আপনার বেড়ে যায় হচ্ছে আপনার 1,18,000 টাকা। ঠিক আছে? তো এই হচ্ছে মূলত ইনপুট ভ্যাট। এখন সবকিছু কি আর আমি ইনপুট ভ্যাট হিসেবে নিতে পারবো কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। আমি যদি একটা হাইপোথেটিক্যাল একটা এক্সাম্পল আপনাদের সামনে দাঁড় করাই। ধরেন আপনার সেলস আছে 5 লক্ষ টাকা ওই মাসে, এবং বিভিন্ন ধরনের আপনার পারচেজ আছে। তো পারচেজের মধ্যে যদি আমি ইতে ধরি, যে ধরেন আপনি ম্যাটেরিয়াল পারচেজ করছেন 1 লক্ষ টাকার ম্যাটেরিয়াল, অনেকগুলো পারচেজ করছেন, কারণ আপনার সবগুলো মিলে ধরেন 1 লক্ষ টাকা, মানে টোটাল ম্যাটেরিয়াল আপনি পারচেজ করছেন হচ্ছে এত টাকার। এরপরে আরো কিছু পারচেজ করছেন, ধরেন আপনার ইউটিলিটি আছে, ট্রান্সপোর্ট আছে, ধরেন আপনার 2 লক্ষ টাকা। এরপরে ধরেন আপনার ইউটিলিটিস আছে 50,000 টাকার, বা ইলেকট্রিক পাওয়ার বা ইলেকট্রিসিটি বলি তাহলে। তারপর হচ্ছে আপনার সিএনএফ এজেন্ট বিল আছে ধরেন আপনার 20,000 টাকা। ঠিক আছে? তো এখন যেটা আছে ধরেন আপনার ভ্যাটের রেট গুলো আমরা যদি একটু দেখি, ধরেন আপনার সেলস এর উপরে 15% রেট, ম্যাটেরিয়াল ধরেন আপনার এই কটার উপরে 15%, এটার উপরে হচ্ছে আপনার 7.5% যদি আমি ধরি, বা 10%। ধরেন 10% আপনি ম্যাটেরিয়ালটা কিনছেন, এইটা ম্যাটেরিয়াল, ধরেন ম্যাটেরিয়াল ডি। আচ্ছা, ট্রান্সপোর্টের ক্ষেত্রে আপনার রেট হচ্ছে আপনার ধরেন 15%, ইলেকট্রিসিটি ধরেন আপনার 15%, এটা ধরেন আপনার 15%। তো এই হচ্ছে আপনার ধরেন আপনার টোটাল সেলস আছে, এবং আপনার পারচেজ আছে। তো যখন আপনারা ভ্যাট রিটার্ন করবেন, সেক্ষেত্রে আমরা কি করব, ধরেন আপনার ভ্যাটের রেট গুলো আমি এখানে দিই। এই যে আমার ভ্যাটের এইগুলো বের হয়ে গেছে। তো যখন আমরা ধরেন ভ্যাট রিটার্ন করবো, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেহেতু এখানে কোনো কাজ নাই, আমি জাস্ট আহ এই দুইটা নিয়ে আমি বুঝাই। ধরেন আপনার এখন ভ্যাট রিটার্ন করবো, তো ভ্যাট রিটার্ন যদি আমি করি ধরেন এখন মে মাস, তো মে মাসের ভ্যাট রিটার্ন যদি আমি করতে যাই, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ধরেন আপনার আউটপুট ভ্যাট যেটা আসবে সেটা হচ্ছে আপনার 75,000 টাকা। এরপরে যে ইনপুট ভ্যাট, এখন ইনপুট ভ্যাটের যে কথাটা সেটা, ধরেন আমি সবগুলোর ক্ষেত্রে ধরেন আমি ইনপুট মানে ভ্যাট হিসেবে ক্লেম করতে পারবো। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার কি করতে পারবো, যে 55,000 টাকা প্লাস হচ্ছে আপনার 7,500 টাকা, এই 3,000 টাকা, এবং ট্রান্সপোর্ট আছে, এবং সব মিলে হচ্ছে আপনার ধরেন 85,000 টাকা। তো এই যে 85,000 টাকা আমি কি করলাম, ক্লেম করলাম। তো আমি একটু এটা বাড়ায় দিই।
10 লাখ করে দিব। আচ্ছা, এবার দেখেন, তাহলে ধরেন আপনার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট এখানে আপাতত নাই, দিলাম যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নাই। তো আমরা যে ভ্যাট রিটার্ন করবো মে মাসে, তাহলে আমরা তাদের গভর্নমেন্টকে কত টাকা ভ্যাট হিসেবে দিতে পারবো? দিতে পারবো হচ্ছে আপনার 64,500 টাকা। ঠিক আছে, যদি আমি সবকিছু কমপ্লাই করতে পারি আর কি। এখন কথা হচ্ছে যে এই যে ইনপুট ভ্যাট আমি যে নিতে পারবো এই যে এগুলোর উপরে, এগুলোর ক্ষেত্রে শর্ত আছে। ঠিক আছে, তো শর্ত কি কি এটা আমরা এখন দেখবো যে কোন কোন শর্তে হচ্ছে আমরা ইনপুট ভ্যাট নিতে পারবো। তার মধ্যে একটা শর্ত আছে যে আমাদের মূসক 4.3 দিতে হবে। তো মূসক 4.3 কোনটার উপরে দিতে হবে? মূসক 4.3 দিতে হবে আমি যে প্রোডাক্টটা সেলস করছি। ধরেন আপনার একটা প্রোডাক্ট, ধরেন আমরা প্রোডাক্ট সেলস এর প্রোডাক্ট এ। তো প্রোডাক্ট এ যে আমি সেল করছি এটার মূসক 4.3 জমা দিতে হবে। যদি জমা দিতে পারি সেক্ষেত্রে আমি ওটার উপরে মাসে মাসে যে ওটার প্রিপারেশনের ক্ষেত্রে বা এটার যে আমরা ওভারহেড আছে এগুলোর ক্ষেত্রে আপনার যে ভ্যাট গুলো আসবে বা ভ্যাট গুলো আছে এগুলোর ক্ষেত্রে আমি কি করতে পারবো? ইনপুট ট্যাক্স ভ্যাট হিসেবে দিতে পারবো। ঠিক আছে, তখন আমার ভ্যাটের পেয়েবলটা কমে যাবে। আর যদি আমি না, যদি মূসক 4.3 না দেই সেক্ষেত্রে আমারে কি করবে না, এই যে এটা আর মাইনাস করতে পারবো না। যদি মাইনাস করতে না পারি সেক্ষেত্রে আমাদের কি এই ভ্যাট পেয়েবল কত টাকা দিতে হবে? 1,50,000 টাকা দিতে হবে। তো এই জন্য হচ্ছে এখানে মূসক 4.3টা আমাকে ম্যান্ডেটরি দিতে হয়। তো আরো কিছু শর্ত আছে সেটা আমরা একটু পরে পড়বো। তো যেটা আমি বললাম যে ধরেন আপনার প্রোডাকশন আপনি শুরু করছেন ধরেন এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে যদি আপনি প্রোডাকশন শুরু করে থাকেন বা মে থেকে যদি আমি ধরি, যেহেতু এই মাসে থেকে করতেছি, তখন মে মাসে আপনার নতুন প্রোডাকশন যে প্রোডাক্ট এ, হ্যাঁ, তো প্রোডাক্ট এটা যখন আপনারা মার্কেটে ছাড়বেন বা ডেলিভারি দিবেন, তো ডেলিভারি দেওয়ার 15 দিন পূর্বে অর্থাৎ 15 ডেজ বিফোর, 15 ডেজ হচ্ছে আপনার অর্থাৎ ডেলিভারি যেদিন দিবেন তার 15 দিন পূর্বে আপনাকে মূসক 4.3 জমা দিতে হবে। এটা হচ্ছে শর্ত। তো যদি আপনি জমা দেন মেতে, যদি জমা দিতে পারেন এবং আরো যে শর্তগুলো আছে এই শর্তগুলো মানেন, সেক্ষেত্রে আপনার এই যে পারচেস করছেন ম্যাটেরিয়াল, ইলেকট্রিসিটি, এগুলোর ক্ষেত্রে আপনি যে ভ্যাট আসবে এটা আপনি ইনপুট ভ্যাট হিসেবে রিবেট নিতে পারবেন, অর্থাৎ আপনি মাইনাস করতে পারবেন এবং এটার মাধ্যমে আপনার ভ্যাটের যে পেয়েবলটা কম আসবে। আর যদি আপনি না জমা দিতে পারেন আর অন্য সব শর্ত যদি মানেন, একটা এই যে মুসাফর পঞ্চির শর্তটা না মানলেন, সেক্ষেত্রে আপনাকে আর এটার সুবিধা আর পাবেন না। অর্থাৎ আপনি এটা মানে জিরো হয়ে যাবে, তখন আপনার ভ্যাট পেয়েবল দিতে হবে হচ্ছে আপনার 1,50,000 টাকা। এই হচ্ছে আপনার মূল জায়গাটা। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনার এই যে উপকরণ কর রেয়াত। তো এখন যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে আপনার, এখন আমরা যেটা বললাম যে ইনপুট, তো এই ইনপুট মানে কি? অর্থাৎ আমরা যে কস্ট করেছিলাম সেখানে ইনপুট বলতে তো সবই পাইছিলাম, হ্যাঁ, যেটা আমি একটু পরে দেখাবো। তো সবগুলো কিন্তু আর ইনপুট হবে না। ইনপুট হতে হলে ইনপুটের সংজ্ঞা দেখতে হবে, অর্থাৎ সংজ্ঞাতে যেগুলো ইনপুট হিসেবে বলছে সেগুলো আমি রিবেট নিতে পারবো। তাহলে আমি এখানে যদি আমি উদাহরণ দিই, যে ধরেন ইনপুটের সংজ্ঞায় যদি ধরেন আপনার এইগুলো দেওয়া থাকে, ধরেন এই কটা আপনি ইনপুটের সংখ্যা যদি দেওয়া দেওয়া আছে, এটা দেওয়া নাই, সেক্ষেত্রে আপনি এই যে এটা যে 3,000 টাকা এটা রিবেট নিতে পারবেন না, অর্থাৎ এটা ইনপুট হিসেবে গণ্য হবে না। এটা কি হিসেবে গণ্য হবে? এটা ভ্যালু এডিশন হিসেবে গণ্য হবে। ঠিক আছে, মানে ভ্যালু এডিশন বলতে ইনপুট না, আপনার ভ্যালু এডিশন হয়েছে ওইটা হিসেবে গণ্য হবে। আবার যদি সবগুলো আপনার ইনপুট হিসেবে আপনার সংজ্ঞায় থাকে, সেক্ষেত্রে আপনি সবগুলো নিতে পারবেন। ধরেন আপনি, আমি বললাম যে এখানে সবগুলোই আপনার ইনপুট, কিন্তু ট্রান্সপোর্টের আপনি একটা শর্ত দিয়ে দিছে যেটা হচ্ছে আপনার সেকশন 46-এ, যে আপনি 80% আপনি নিতে পারবেন। অর্থাৎ আপনার
যে ভ্যাটটা আপনি দিয়ে আসছেন সেটার 80% হচ্ছে আপনি ইনপুট হিসেবে নিতে পারবেন। সেক্ষেত্রে এই যে আপনার 16,000 টাকা, আপনি তখন 16,000 টাকা ইনপুট হিসেবে নিতে পারবেন। তাহলে আপনার এখান থেকে মাইনাস হবে কত? 16,000 থেকে 20,000 থেকে 16,000 মাইনাস 4,000 টাকা মাইনাস করে দিলে আপনি এখন পাবেন হচ্ছে, আপনি এখন 81,500 টাকা হচ্ছে আপনি রিবেট নিতে পারবেন। ঠিক আছে? এবং আপনার ভ্যাট পেয়েবলটা এই 4,000 টাকা বেড়ে যাবে। অর্থাৎ সবকিছু এখন আমাকে দেখতে হবে কি, আমাকে দেখতে হবে ইনপুটের সংজ্ঞাটা দেখতে হবে, যে ইনপুট বলতে কি বোঝায়, এবং ওই ইনপুট গুলো আপনার কোন গুণগুলো আমরা রিবেট হিসেবে নিতে পারবো এবং কতটুকু নিতে পারবো, এগুলো আছে হচ্ছে এই সংজ্ঞায় আছে, এবং কিছু শর্ত আছে কখন আমরা এই রিবেট হিসেবে আমরা ক্লেম করতে পারবো। তো আমরা এতটুকু পর্যন্তই আমরা বিরতির আগ পর্যন্ত রাখি। আমরা একটা ব্রেকে যাই, আমরা 9টা 5-এ ইনশাল্লাহ আবার আমরা রিজিউম করব। তো এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা 9টা 5-এ আবার ব্যাক করবো, পার্টটা শুরু করে দিই। তো যেটা আমি বলতেছিলাম যে উপকরণ কর রেয়াতের জন্য আপনার কি কি শর্ত আছে, যেটা হচ্ছে আপনার সেকশন 46-এ দেওয়া আছে। তো এই যে আপনার উপকরণ কর রেয়াত, তো সেকশন 46-এ আপনার কি আছে, যে আপনার উপকরণ কর রেয়াতের জন্য আপনার বিভিন্ন ধরনের শর্ত দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে আপনার যে কোনো ধরনের আপনার যদি প্রোডাক্ট আপনি ক্রয় করেন, যেটা মূল্য যদি আপনার বা একটা ইনভয়েসের মূল্য যদি আপনার 1 লক্ষ টাকা অতিক্রম অতিক্রম করে, সেক্ষেত্রে আপনার ওই পেমেন্টটা আপনার অবশ্যই আপনার ইতে দিতে হবে, আপনার ব্যাংকিং চ্যানেলে দিতে হবে, না হলে আপনি ইনপুট ট্যাক্স রিবেট পাবেন না। তো এখানে যদি আমি এটার উদাহরণ দিয়ে বলি, যে আপনার ধরেন আপনার ম্যাটেরিয়াল এটা, মেটেরিয়াল এ, এটার ভ্যালু ধরেন আপনার 5 লক্ষ টাকা। তো যেটার ভ্যাট আপনি দিচ্ছেন হচ্ছে আপনার 75,000 টাকা, কিন্তু এটা পেমেন্ট করছেন হচ্ছে ক্যাশে, সেক্ষেত্রে আপনি আর এটা ইনপুট ট্যাক্স রিবেট হিসেবে ক্লেম করতে পারবেন না। যদিও আপনি মোশক 4.3 দেন, বা আপনার ইনপুট মানে আউটপুট ট্যাক্স যেহেতু 15%, এটাতে আর কোনো কাজে আসবে না, এটা আপনি আর পাবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল, আপনার ট্রানজাকশনের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার এই এই জিনিসটা হচ্ছে কি হয়ে যাবে, 75,000 টাকা মাইনাস হয়ে যাবে। বলতে এখানে প্লাস করে দিলে মাইনাস হয়ে যাবে। তাহলে আপনার ভ্যাটের পেমেন্টটা বেড়ে যাবে। তার মানে এই যে 75,000 টাকা, এই 75,000 টাকা আপনি আর এখানে পেলেন না। ঠিক আছে? তো এই হচ্ছে আপনার এটার বিষয়। তো এরকম শর্ত সবগুলো দেওয়া আছে, এই শর্তগুলো আমাদেরকে মানতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার কি লাগছে, যে যদি আমদানিকৃত সেবার সরবরাহ গ্রহণের ক্ষেত্রে সেবা গ্রহীতা আপনার, যাই হোক এটা হচ্ছে আপনার সেবা ক্ষেত্রে আর কি। তো সেবার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যে সেবা যদি আপনি আমদানি করেন, সেটা হচ্ছে আপনার ধারা 20 অনুযায়ী হচ্ছে রিভার্স চার্জ দিতে হয়। তো রিভার্স চার্জ হচ্ছে আপনার আউটপুট এবং ইনপুটে আপনার অ্যাড করা। তো এটা হচ্ছে মানে ডিফারেন্ট ট্রিটমেন্টে হচ্ছে আপনার ভ্যাট রিটার্নে দেখাতে হয়। তো ওই ভ্যাট রিটার্নে যদি না দেখায়, সেক্ষেত্রে আপনার ওইটা আর রিবেট হিসেবে ক্লেম করতে পারবেন না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার যে কর মেয়াদে চালানপত্র বা বিল অফ এন্ট্রির মাধ্যমে উপকরণ কর বা সংগ্রহ করা হয়, সেই কর মেয়াদ বা তৎপরবর্তী 4টি কর মেয়াদে, অর্থাৎ 4টি কর মেয়াদের মধ্যে যদি উপকরণ কর মেয়াদ গ্রহণ না করে, সেক্ষেত্রে আপনি আর ওইটা নিতে পারবেন না। সাপোজ আপনার ধরেন এই যে ম্যাটেরিয়ালে 5 লক্ষ টাকা আপনি কিনছেন হচ্ছে মেতে। তো মেতে আপনি ক্লেম করলেন না, ধরেন মেতে আপনি এটার ক্লেম করলেন না, এটা আপনি করতে পারবেন হচ্ছে পরবর্তী 3টা পর্যন্ত, অর্থাৎ এই মাস এবং পরবর্তী আরো 3 মাস, অর্থাৎ মে, জুন, জুলাই, অগাস্ট, অর্থাৎ জুন, জুলাই, অগাস্ট, অগাস্ট। তো এই 3টা মাসে, পরবর্তী 3 মাসে যে কোনো মাসে আপনি এটা রিবেট হিসেবে এখানে দেখাতে পারবেন, মাইনাস করতে পারবেন। যদি এর পরে চলে যায়, অর্থাৎ মেটা যদি আপনি সেপ্টেম্বরে করতে চান, তাহলে আর এটা রিবেট হিসেবে ক্লেম করতে পারবেন না। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্রয় বিক্রয় হিসাব, যেটা আছে সরি ক্রয় বিক্রয়ের যে ফর্মটা, অর্থাৎ 6.1 6.2, এটা যদি আপনি মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনি যেটাকে বলে আপনার উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। এরপর হচ্ছে আপনার যদি কর চালানপত্রে ক্রেতা বিক্রেতা উভয়ের নাম, ঠিকানা, নিবন্ধন নম্বর না থাকে,
অর্থাৎ 6.3-তে যদি আপনার এগুলো না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার উপকরণ কর রেয়াত নিতে আপনি পারবেন না। এরপরে আপনার বিল অফ এন্ট্রির সাথে যদি আপনার যে চালানপত্র আছে, চালানপত্রের সাথে যদি আপনার কোনো মিসম্যাচ হয় ইনফরমেশনে, সেক্ষেত্রে আপনি আর উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। তারপর হচ্ছে আপনার অব্যাহতিপ্রাপ্ত পণ্য উৎপাদনে বা সেবা প্রদানের ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত উপকরণ কর। অর্থাৎ অব্যাহতি প্রাপ্ত বা এক্সেম্পটেড যে পণ্য আছে সেটার ক্ষেত্রে আপনি আর ভ্যাট রিবেট আসলে নিতে পারবেন না। আর তারপর হচ্ছে আপনার টার্নওভার করের আওতায় পরিশোধিত টার্নওভার কর। টার্নওভার তো ভিন্ন জিনিস। তো টার্নওভার করটা হচ্ছে ভ্যাটের এর একটা থ্রেশহোল্ড আছে। তো যেমন 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকার উপরে আপনি ভ্যাট রেজিস্ট্রেশন, 50 লক্ষ থেকে আপনার 2 লক্ষ টাকা, 2 কোটি টাকা এই পর্যন্ত যদি আপনার টার্ন ওভার থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার টার্ন ওভার করে যেটাকে বলা হচ্ছে আপনার এনলিস্টমেন্ট। তো এনলিস্টমেন্টের আওতায় যদি আপনি থাকেন, সেই ক্ষেত্রে আপনি আর উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। অর্থাৎ এটা হচ্ছে ভ্যাটের আগে দুইটা বিষয় আছে ভ্যাট অ্যাক্টে, সেটা হচ্ছে আপনার এনলিস্টমেন্ট আর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন। তো রেজিস্ট্রেশন হচ্ছে আপনি ভ্যাটের জন্য রেজিস্ট্রেশন নিতে পারবেন সেটা। আর হচ্ছে এনলিস্টমেন্ট হচ্ছে ভ্যাট পর্যন্ত আপনি কোয়ালিফাইড না, আপনি টার্ন ওভার করের আওতায় আপনি চলে আসছেন, তখন আপনি এনলিস্টমেন্ট নিবেন আর কি। তো তারপর হচ্ছে আপনার পণ্য উৎপাদনে বা সেবা প্রদানে ব্যবহৃত পণ্য বা সেবার উপর পরিশোধিত সম্পূরক শুল্ক। অর্থাৎ যে সম্পূরক শুল্ক আছে এটা আপনি তো নিতে পারবেনই না। এবার আছে যেটা হচ্ছে আপনার রপ্তানির ক্ষেত্র ব্যতীত। রপ্তানি ক্ষেত্র ব্যতীত আপনার মূসকের হার 15% নিম্নে কিংবা সুনির্দিষ্ট কর আরোপিত হইয়াছে এমন কোন পণ্য বা সেবার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। ধরেন আপনি কি হয়েছে যে আপনি সেলস এর উপরে 15%-এর জায়গায় ধরেন সেলস এর ওই প্রোডাক্টে আপনি 10% আপনি আউটপুট ভ্যাট দেন, সেক্ষেত্রে আপনি আর এই যে উপকরণ করের বিষয়টা এটা আর আপনি নিতে পারবেন না, এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, তখন আপনাকে এই যে এটার উপরেই আপনাকে ট্যাক্স দিতে হবে। এরপর আরেকটা যেটা আছে সেটা যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, যে আপনার ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট অর্থাৎ মোশক 4.3, এটা হচ্ছে আপনাকে অবশ্যই জমা দিতে হবে। এটা যদি আপনি জমা না দেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার উপকরণ কর রেয়াত আপনি আর পাবেন না। অর্থাৎ এই শর্ত সব যদি মানেন, যদি আপনি এটা না মানেন সেক্ষেত্রে আপনি এই উপকরণ কর রেয়াত নিতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকটা শর্ত আপনাকে মানতে হবে। তারপর হচ্ছে আপনি কি উপকরণের মূল্য 7.5%-এর অধিক পরিবর্তনের ক্ষেত্রে আপনার নতুন করে আপনার মোশক 4.3 আপনাকে দিতে হবে। তো এখানে যেটা আছে ধরেন আপনার 15% আপনি দেন, এবং ধরেন আপনি মোশক 4.3 আপনি এখানে দিলেন মে মাসে। তো মে মাসে যদি দেন একবার, সেক্ষেত্রে আর নতুন করে আপনাকে কি করতে হবে না, কোনো ধরনের মূসক 4.3 দিতে হবে না। ধরেন আপনার পরবর্তী মাসে যদি আমি চিন্তা করতে যাই, জুন মাসে, তো জুন মাসে আপনার ধরেন আউটপুট ভ্যাট আসছে ধরেন আপনার 2 লক্ষ টাকা। ধরেন আপনার সেলস বেশি হয়েছে বললাম, তো 2 লক্ষ টাকা আপনার ভ্যাট আসছে আউটপুট ভ্যাট। তারপর হচ্ছে আপনার এই যে ম্যাটেরিয়াল এ, তারপর এই ম্যাটেরিয়ালে আপনার আহ ধরেন এই টাকাটাই আসছে, ধরেন আপনার কোনো ধরনের চেঞ্জ হয় নাই বা একটু কম বেশি হয়েছে। আমি জাস্ট ক্যালকুলেশন সহজের জন্য কি করলাম। দেন হচ্ছে আপনার এগুলো আপনার এক্সপেন্স হচ্ছে। তো ধরেন আপনার এই যে প্রাইসটা, ধরেন আপনি মেতে এই প্রোডাক্টের প্রাইস আপনি নির্ধারণ করেছেন হচ্ছে ধরেন আপনার 200 টাকা। হ্যাঁ, তো যদি আপনার জুনেও যদি আপনার এটার ভ্যালু যদি আপনার 200 টাকাই থাকে, বা সর্বোচ্চ আপনার 7.5%-এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আর নতুন করে আপনার মোশক 4.3 দিতে হবে না। আপনি এটার মতো করেই আপনি পরবর্তী মাসগুলোতে আপনি ভ্যাট রিটার্নে দেখিয়ে আপনার এভাবে রিবেট নিতে পারবেন। কিন্তু যদি এটার ভ্যালু যদি আপনার
200 টাকা থেকে আপনার 7.5% যদি আপনার বেড়ে যায়, ধরেন আপনার 200 কত 15, অর্থাৎ ধরেন আপনার 215 টাকা হলো বা 215 টাকার বেশি হলো, সেক্ষেত্রে এই যে 215 টাকা হলো, সেক্ষেত্রে আবার নতুন করে আপনাকে মূসক 4.3 আপনাকে জমা দিতে হবে। তো এই হচ্ছে আপনার বিষয়, যে আপনি ধরেন আপনার এই যে 200 টাকার মধ্যে আপনি মে মাসে আপনি মূসক 4.3 দিচ্ছেন, যে সব ঘোষণা করে, তো তখন আপনি 200 টাকা আপনি সেলস মানে প্রাইসের উপরে আপনি বিক্রি করতেছেন, এবং আপনার মে, পরে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, মানে পরবর্তী সকল মানে মাসগুলোতেও যদি আপনি এই 200 টাকা বা 215 টাকার মধ্যে থাকে, অর্থাৎ 7.5%-এর মধ্যে থাকে, যদি আপনার এই প্রাইসটা থাকে, বা এই যে ম্যাটেরিয়াল যে কস্ট গুলো, এই কস্ট গুলো যদি আপনার 7.5%-এর মধ্যে থাকে, না বাড়ে বা এর মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনাকে নতুন করে আর মূসক 4.3 দিতে হবে না। আর যদি বাড়ে, সেক্ষেত্রে আবার যে মাসে বেড়ে যাবে সেই মাসে আবার মূসক 4.3 দিয়ে আবার এটাকে রিনিউ করতে হবে, মানে মানে নতুন মূসক 4.3 দিতে হবে। না হলে আপনি আর এই যে ইনপুট ট্যাক্স রিবেটটা ওই মাস থেকে আর পাবেন না। এটাই এখানে বলছে। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার এখানে যে উক্ত অর্জন পণ্য পরিবহন সেবা সংক্রান্ত ব্যয়ের 80% অধিক হয়। হ্যাঁ, তো এই জিনিসটা কি, যেটা হচ্ছে আপনার উক্ত অর্জন বা এই যে আপনি যে ইনপুট করছেন বা যেই আপনার পণ্য কিনছেন, এটা যে পরিবহন সেবা, এটা হচ্ছে আপনার 80% মধ্যে থাকবে, অর্থাৎ 80% পর্যন্ত আপনি নিতে পারবেন। অর্থাৎ এই যে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টটা হচ্ছে আপনার 80% পর্যন্ত আপনি নিতে পারবেন, আপনি এর বেশি ক্লেম করতে পারবেন না। তার মানে এটা হচ্ছে আপনার 20,000 টাকা আপনি খরচ করছেন, এটা আপনি, এটা লিমিট আছে আপনার 80% পর্যন্ত, অর্থাৎ 16,000 টাকা আপনি এখানে ইনপুট ট্যাক্স বা ইনপুট ভ্যাট হিসেবে আপনি এখানে নিতে পারবেন। তাহলে এখান থেকে আপনার 4,000 টাকা কমে যাবে। তাহলে আপনার ভ্যাট দিতে হবে হচ্ছে আপনার কত টাকা। তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার আমদানির ক্ষেত্রে আমদানিকারকের নাম, ঠিকানা, এগুলো বিল অফ এন্ট্রি, যেটা হচ্ছে আপনার কি হবে, এই যে দেখেন পরবর্তীতে কি বলছে, যে নিবন্ধিত ব্যক্তিকে দাখিল পত্র পেশকালে উপকরণ কর রেয়াত দাবির সমর্থনে নিম্ন বর্ণিত দলিলাদি দিতে হবে। অর্থাৎ কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা আগে দেখবো, যেটা হচ্ছে আপনার বিল অফ এন্ট্রিটা আপনাকে দিতে হবে যদি আপনি আমদানিকারক হয়ে থাকেন। তারপর হচ্ছে আপনার মূসক 6.3 গুলো দিতে হবে, অর্থাৎ যে সাপ্লায়ার গুলো আপনাকে দিচ্ছে তাদের যে মূসক 6.3, এটা মাস্ট আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে আপনার ধারা 20 উপধারার ক্ষেত্রে যে ট্রেজারি চালান, আহ যেটা হচ্ছে আপনার এই যে ভ্যাটটা যে আপনি মাসে পে করছেন বা কর, মানে যদি আপনার নতুন করে দেন তাহলে আর দরকার হয় না, যদি আপনি অলরেডি আপনি ভ্যাট রিটার্নে দেখায় ফেলছেন, তো সেক্ষেত্রে আপনার যে ট্রেজারি চালান সেগুলো আপনি দিবেন, যে আপনি ভ্যাট রিটার্নে আপনি পেমেন্ট করেন। যদি নতুন প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে তো নতুনই, আর যদি আপনার প্রিভিয়াস ইয়ারে যে বা প্রিভিয়াস যে মান্থগুলোতে আপনি যে হচ্ছে আপনার ভ্যাট রিটার্ন গুলো দিচ্ছেন, তো ভ্যাট রিটার্নে যে আপনি ভ্যাট পে করছেন, সেটা ট্রেজারি চালান গুলো আপনি এখানে দিবেন। আরেকটা হচ্ছে আপনার গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি দিবেন হচ্ছে আপনার এটা যে বিল দেয় সেটাই হচ্ছে আপনার চালানপত্র হিসেবে গণ্য হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার উপকরণ কর আপনার নেওয়ার জন্য আপনার শর্ত। তো এই যে শর্তগুলো আমার আছে, এটার সাথে যেটা হচ্ছে আপনার আমরা জানবো যে উপকরণ আসলে কি। এতক্ষণ তো পড়লাম যে উপকরণ আমি নিতে পারবো, উপকরণ আমি নিতে পারবো, তাহলে এই যে উপকরণ গুলো আমার কি। তো আমি যেটা বলতেছিলাম যে আপনার একটা প্রোডাক্ট যদি আমি কস্টিং করি, সেক্ষেত্রে যেটা প্রিভিয়াস আমি মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমি অলরেডি বলেছি, সেটা হচ্ছে আপনার একটা প্রোডাক্ট তৈরি করতে আপনার ম্যাটেরিয়াল লাগে, তারপর হচ্ছে লেবার লাগে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওভারহেড লাগে। তো ওভারহেডের মধ্যে আপনার বিভিন্ন ধরনের আপনার এক্সপেন্স আছে। তো সকল এক্সপেন্স কি ইনপুট হিসেবে আপনি ক্লেম করতে পারবেন কিনা সেটা দেখার জন্য আমাকে নিতে হবে হচ্ছে আপনার সেকশন 2 এর 18, খুবই ইম্পর্টেন্ট। সেকশন 2 সাবসেকশন হচ্ছে আপনার 18। এটা যখন আমরা দেখবো তখন হচ্ছে আমাদের কাছে
ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমরা কোনগুলো হচ্ছে আমার ইনপুট হিসেবে আমি রাখবো এবং কোনগুলো হচ্ছে আমি ভ্যালু এডিশন হিসেবে রাখবো। তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা দেখতে হবে যে আসলে ইনপুট কি। তো এই যে দেখেন যে ইনপুট কি, এটার জন্য আমরা যদি একটু সামারাইজ করি এখানে এসে, ইনপুট। তো ইনপুট, প্রথম ইনপুটটা তো আমরা জানি যে আপনার ম্যাটেরিয়াল আছে, যেটা আইনও আমাদের স্বীকৃতি দিচ্ছে যে এটা ইনপুট। দেন হচ্ছে আপনার আছে হচ্ছে বিভিন্ন ইকুইপমেন্ট, যন্ত্রাংশ। তারপর হচ্ছে আপনার এখানে আছে প্যাকেজিং ম্যাটেরিয়াল। তারপর হচ্ছে আপনার সার্ভিস। এ হচ্ছে আপনার ইনপুটের অংশগুলো, যে এগুলোকে হচ্ছে আপনার ভ্যাটেক্ট ইনপুট হিসেবে বলছে। তো আমরা ডিটেলসটা একটু পড়ি, তাহলে আমরা বলবো যে উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল, এই যে র মেটেরিয়ালস, তারপর হচ্ছে আপনার ল্যাবরেটরি রিএজেন্ট, তারপর হচ্ছে আপনার ল্যাবরেটরি ইকুইপমেন্ট, তারপর ল্যাবরেটরি অ্যাক্সেসরিজ, মানে ল্যাবরেটরি সংক্রান্ত যত সকল কিছু হচ্ছে আপনার এখানে ইনপুট হিসেবে গণ্য করছে। তারপর হচ্ছে আপনার জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ, এখানে ফুয়েল হতে পারে, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি হতে পারে। তো সবকিছু হচ্ছে আপনার আহ উপকরণ হিসেবে গণ্য হবে। তার মানে যদি এটা না বলতো তাহলে আমরা ইলেকট্রিসিটি আমরা আমরা ইনপুট হিসেবে দেখাতে পারতাম না, এটা ভ্যালু এডিশন হিসেবে চলে যেত। আচ্ছা, তারপর হচ্ছে আপনার মোড়ক সামগ্রী অর্থাৎ প্যাকেজিং ম্যাটেরিয়ালস। তারপর হচ্ছে এই যে সেবা। তো সেবা জিনিসটা কি? সেবা জিনিসটা হচ্ছে আপনার আহ একটা পণ্য তৈরি করতে আপনার ডিরেক্টলি আপনার যে সেবাগুলো আমরা নিয়ে থাকি বা সার্ভিস নিয়ে থাকি। তো যেমন হচ্ছে আপনার সিএনএফ এজেন্ট, মানে সিএনএফ এজেন্ট বিল, এটা হতে পারে। তারপর বিভিন্ন ধরনের আপনার কনসালটেন্সি যদি আমি নিয়ে থাকি ওই প্রোডাক্টটা তৈরি করার জন্য, কনসালটেন্সি নিয়ে থাকি। কনসালটেন্সি যেমন হতে পারে যে আপনার বিএসটিআই থেকে আমরা অনুমোদন নিচ্ছি, সেক্ষেত্রে আমরা একটা কনসালটেন্সি নিচ্ছি। তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইন্সপেকশন থাকে, যদি মানে ওই প্রোডাক্টটা ডিরেক্টলি আপনার তৈরি করা পর্যন্ত আপনার যে সার্ভিস গুলো আমরা নিয়ে থাকি, সেই সার্ভিসের যে এক্সপেন্স গুলো, এগুলো হচ্ছে আপনার আমরা ইনপুট হিসেবে নিতে পারবো। ঠিক আছে, মানে সার্ভিস হচ্ছে আপনার কি ডিরেক্টলি আপনার রিলেটেড টু প্রোডাকশন। তো ওইগুলো হচ্ছে আমরা সার্ভিস হিসেবে আমরা নিতে পারবো। তারপর হচ্ছে আপনার ট্রান্সপোর্ট আছে, এটাও আমরা সার্ভিস হিসেবে নিতে পারবো। এবার আসেন যে আপনার কি বলছে, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। যন্ত্রপাতি ও যন্ত্রাংশ যেটা হচ্ছে আপনার এটা আমরা পাশে রাখি, সেটা হচ্ছে আপনার ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট এবং সাপ্লাইস, মানে যন্ত্রাংশ যদি আমরা বলি, তো সেটাও আমরা ইনপুট হিসেবে আমরা ক্লেম করতে পারবো। তারপর হচ্ছে আপনার যেটা বলছে যে তবে নিম্ন বর্ণিত পণ্য বা সেবা সমূহ উপকরণ হিসেবে বিবেচিত হইবে না। কোনগুলো আপনার উপকরণ হিসেবে বিবেচিত হইবে না? সেটা হচ্ছে আপনার শ্রম, ভূমি, ইমারত, অফিস ইকুইপমেন্ট ও ফিকচার। ওই যে অফিস ইকুইপমেন্ট যেগুলো আছে, ধরেন আপনার একটা এসি, তারপর হচ্ছে একটা ফ্যান, এগুলো হচ্ছে আপনার অফিস ইকুইপমেন্ট, এগুলো আপনি উপকরণ হিসেবে নিতে পারবো না। দালান কোঠা, অবকাঠামো বা স্থাপনা নির্মাণ, তারপর তারপর হচ্ছে আপনার সুশমীকরণ, তারপর হচ্ছে আপনার আধুনিকরণ, তারপর হচ্ছে প্রতিস্থাপন, সম্প্রসারণ, সংস্করণ, মেরামত করণ। তো এগুলো যদি আপনার এগুলো যদি করে থাকেন, আধুনিক ডেভেলপমেন্ট করে থাকেন বা এক্সপানশন করে থাকেন, এগুলোর ক্ষেত্রে যে আমি ভ্যাট দিছি, সেটা আমরা উপকরণ হিসেবে নিতে পারবো না। তারপর হচ্ছে আপনার সকল প্রকার আসবাবপত্র, অফিস সাপ্লাই, অফিস সাপ্লাই যদি আপনার বা তারপর হচ্ছে আপনার স্টেশনারি, তারপর হচ্ছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশন ফ্যান, তারপর হচ্ছে আলোক সরঞ্জাম, জেনারেটর ক্রয় বা মেরামত করার, এগুলো আমরা ইতে নিতে পারবো না, যেটাকে বলা হয়েছে আপনার উপকরণ হিসেবে নিতে পারবো না। তারপর হচ্ছে
এর মধ্যে একটা জিনিস আসে, সেটা হচ্ছে আপনার এই যে যন্ত্রপাতি মেশিনারিজ, এর মধ্যে আপনি জেনারেটর যদি আপনি ইনক্লুড করতে চান সেটাও পারবেন না, জেনারেটরকে আলাদা করে দিচ্ছে। তাহলে জেনারেটর আমরা ইনপুট হিসেবে নিতে পারবো না। তারপর হচ্ছে আপনার ইন্টেরিয়র ডিজাইন, তারপর হচ্ছে আপনার স্থাপত্য পরিকল্পনা ও নকশা, এগুলো আমি নিতে পারবো না। তারপর হচ্ছে যানবাহন ক্রয়, ভাড়া ও লিজ গ্রহণ, সেক্ষেত্রে আমরা উপকরণ হিসেবে আমরা নিতে পারবো না। তো ভাড়া এটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট না, ডিরেক্ট ট্রান্সপোর্ট না, এটা হচ্ছে আপনার ওই যে যে কনভেন্স গুলো হয়ে থাকে এগুলো হচ্ছে আমরা নিতে পারবো না। তারপর হচ্ছে আপনার ভ্রমণ, তারপর আপ্যায়ন, যেটা হচ্ছে এন্টারটেনমেন্ট, তারপর হচ্ছে কর্মচারী কল্যাণ, তারপর হচ্ছে উন্নয়নমূলক কাজ ও উহার সহিত সংশ্লিষ্ট পণ্য বা সেবা, এগুলো আমরা নিতে পারবো না। তারপর ব্যবসা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, তার- তারপর হচ্ছে আপনার অফিস, তারপর শোরুম, বা তারপর হচ্ছে আপনার অনুরূপ ক্ষেত্র যে নামে অভিহিত হোক না কেন, ভাড়া গ্রহণ, এগুলো হচ্ছে আমরা উপকরণ হিসেবে নিতে পারবো না। তাহলে এটা অনুযায়ী যদি আমরা এখানে একটু আপনাদের বুঝাই, যে আপনার ধরেন এখানে আরেকটা এক্সপেন্স যদি আমি ধরেন রেন্ট হিসেবে দিলাম, ধরেন রেন্ট আপনার 15% রেটে হচ্ছে আমরা ধরেন 1 লক্ষ টাকা আমি ই করলাম, ধরেন 15,000 টাকা ভ্যাট আসছে। তো আমি কি এটা উপকরণ হিসেবে এই যে ইনপুট হিসেবে আমি মাইনাস করতে পারবো কিনা? না, এখানে আমি এটা মাইনাস করতে পারবো না। কেন মাইনাস করতে পারবো না? কারণ এটা ডিরেক্টলি এখানে বলে দিছে যে আমি যে ভাড়া গ্রহণ করছি, এই ভাড়া গ্রহণটা কি আমার উপকরণ হিসেবে গণ্য না। ঠিক আছে, তাহলে এটা আমি এখানে নিতে পারবো না। তাহলে আমরা বুঝলাম যে কি কি আমার আসা উচিত, সেটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে আপনার ইকুইপমেন্ট, তো এখানে একবার লিখছিলাম, তার এখানে আর লেখা দরকার নেই। ইকুইপমেন্ট, তারপর হচ্ছে আপনার এটার যে যন্ত্রাংশ সেগুলো, তারপর হচ্ছে আপনার প্যাকেজিং ম্যাটেরিয়ালস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস, অর্থাৎ সার্ভিস এটার সাথে রিলেটেড যেই সার্ভিস গুলো, সেগুলো হচ্ছে আমার এখানে উপকরণ হিসেবে গণ্য হবে। তাহলে আমরা এই জিনিসটা ভালো করে পড়বো এবং চেষ্টা করবো মুখস্থ করার, যাতে করে আমরা এই জায়গাটায় ভুল না করি, যে কোনটা আসলে উপকরণ, কোনটা আসলে উপকরণ না। এবং এই উপকরণের যদি আপনি কোয়ালিফাইড হয় বা উপকরণ হিসেবে যদি গণ্য হয়, তাহলেই আপনি রিবেট নিতে পারবেন। মানে এছাড়া আপনি ওটাতে 15% হোক, যত পার্সেন্টই হোক, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, আপনি উপকরণ যেই ভ্যাট রিবেটটা, সেটা আপনি নিতে পারবেন না। আরেকটা কোশ্চেন থাকে, যেটা হচ্ছে আপনার সেলস যে আমরা করি, এটা 15% দিলেই তো আমরা উপকরণ করে নিতে পারবো, এর নিচে হলে তো আর পারবো না। পার্চেসের ক্ষেত্রে কি সেম কিনা, যে আমি 15% কি আমাকে পার্চেস করতে হবে কিনা? না, এই ক্ষেত্রে কোনো শর্ত নাই। আপনি 15% হোক, 10% হোক, 5% হোক, যে পার্সেন্টেজে আপনি পারচেস করেন, সেটা যদি আপনার ইনপুট হিসেবে গণ্য হয়, সেক্ষেত্রে আপনি যদি অন্যান্য যে শর্তগুলো আছে এই শর্তগুলো মানলে আপনি ইনপুট ভ্যাট হিসেবে আপনি রিবেট ক্লেম করতে পারবেন। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে কোনগুলো আমার ইনপুট, এবং আমার বাকি যে বিষয়গুলো থাকবে একটা প্রোডাক্ট প্রোডাকশন করার ক্ষেত্রে, সবগুলো হয়ে যাবে হচ্ছে আপনার ভ্যালু এডিশন। তাহলে আমরা এই স্লাইডটাই আমরা একটু বুঝাই, যে আপনার ধরেন আপনার একটা কস্ট শিট। তো কস্ট শিটটা কিভাবে হয়? কস্ট শিটটা হচ্ছে আপনার আহ গত 3টা ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম যে কস্ট শিট গুলো। তো এখানে যেই বিষয়টা আছে, ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনি করবেন, তো সেক্ষেত্রে ধরেন আপনার এই সকল কিছু আপনার ধরেন আপনার একটা এক্সপেন্স হিসেবে গণ্য হয়েছে। ধরেন আপনার একটা প্রোডাক্ট আপনি তৈরি করতে গেছেন, আপনি আপনি এই সবগুলো আপনি এই- তাহলে আমরা যেটা বলেছিলাম যে আপনার আমাদের কস্ট শিট পার্টে, যে কস্ট শিটের অনুযায়ী যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে ধরেন প্রোডাক্ট এ, এটা প্রিপেয়ার আমরা যদি করতে যাই, সেক্ষেত্রে ধরেন আপনার এই এক্সপেন্স গুলো আমার হয়েছে, ধরে নিলাম এই এক্সপেন্স গুলো আমার হয়েছে। তো এগুলো হচ্ছে আপনার ডিরেক্ট ম্যাটেরিয়াল এবং ডিরেক্ট লেবার। আমি বলেছিলাম যে এই সবগুলো হচ্ছে আপনার কনভার্সন কস্ট।
কনভার্সন কস্ট, অথবা আমরা এভাবে দিতে পারি যে এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, এবং এগুলো হচ্ছে আপনার ফ্যাক্টরি ওভারহেড, বা ফ্যাক্টরি বা ওভারহেড, অন্যান্য ওভারহেড, যেহেতু এখানে মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, ওভারহেড। তো এই যে আমরা ওভারহেডটা এখানে দিলাম, তো কস্ট শিট অনুযায়ী হচ্ছে আমাদের এটা হয় হচ্ছে এভাবে, যে এগুলো আপনার ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, এবং ডিরেক্ট লেবার এবং ডিরেক্ট ম্যাটেরিয়াল মিলে হয় হচ্ছে আপনার প্রাইম কস্ট। এরপরে যা থাকে সবগুলো হচ্ছে আপনার ওভারহেড। এটা ফ্যাক্টরি ওভারহেড হতে পারে, তারপর হচ্ছে সেলিং ওভারহেড বা মার্কেটিং ওভারহেড, তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিবিউশন ওভারহেড, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এভাবে ভাগ হয়। কিন্তু আপনার মোশক 4.3 তে আপনার দুই ভাগে ভাগ হয় জিনিসটা। মোশক 4.3 তে আমার দুই ভাগে ভাগ হয়। একটা হয় হচ্ছে আপনার ইনপুট, যেগুলোর উপরে আমি মূলত রিবেট নিব। আরেকটা হয় হচ্ছে আপনার ভ্যালু এডিশন। ভ্যালু এডিশন, তো যদি আপনার ভ্যালু এডিশন হয়, এখন আমাকে কস্ট শিটের ক্ষেত্রে প্রোডাক্ট এ যদি আমি প্রিপেয়ার করতে যাই, ধরেন আপনার পার ইউনিট কস্টে, ধরেন আপনার যদি একটু বাড়ায় দিই, আপনার পার ইউনিটে 10 টাকা, লেবার হচ্ছে আপনার ধরেন 5 টাকা, জাস্ট এখানে করতে যাই। ধরেন আপনার এই কস্টটা হয়েছে, তারপর হচ্ছে আপনি মার্ক আপ করছেন টোটাল কস্ট, তারপর এটার উপর আমরা মার্ক আপ করছি, ধরেন আপনার 10%। তারপর এটা হয় আপনার প্রাইস। এই, তাহলে আমরা 320 টাকা এখানে প্রাইস ধরছি, এবং ধরেন আপনার টোটাল কস্ট হচ্ছে এত, মার্কআপ হচ্ছে এত। এখন যেটা আপনাদের করতে হবে, যখন আমরা 4.3 প্রিপেয়ার করব, 4.3 তে আসলে ধরেন এগুলোর কোনো ডিফারেন্স হয় না, জাস্ট প্রেজেন্টেশনের ডিফারেন্স আছে। প্রেজেন্টেশন ডিফারেন্স কি, এখানে আপনার দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে আপনার ইনপুট আর একটা হচ্ছে আপনার ভেরিয়েশন। তো এখান থেকে যেগুলো আমি ইনপুট হিসেবে নিতে পারবো, আহ মানে ধরেন আপনার ভ্যাট রিটার্নে ইনপুট ক্রেডিট হিসেবে আমি নিতে পারবো, সেগুলো হচ্ছে আমি এখানে দিব আর কি। তো ধরেন আপনার ইনপুট হিসেবে কোনগুলো, ইনপুট হিসেবে হচ্ছে আপনার যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, যে এই যে ইনপুট গুলো, বা সামারিতে আমি যেটা দেখালাম সেটা, এই যে এটা, যে ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, প্যাকেজিং ম্যাটেরিয়ালস, সার্ভিস, এগুলো। তো এটা আমি এখানে নিয়ে আসি। তো তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার, যে আপনার আমাকে দুইটা সেগমেন্টে নিতে হবে, একটা হচ্ছে আপনার ইনপুট আর একটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন। তাহলে ইনপুট কোনগুলো, সেটা হচ্ছে আপনার যে সংজ্ঞাতে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমি ইনপুট হিসেবে নিতে পারবো। আহ যেমন হচ্ছে আপনার এটা ডিরেক্ট ম্যাটেরিয়াল, তার মানে এখান থেকেই আমাকে আবার এটাকে আলাদা করতে হবে, দুইটা সেগমেন্টে ভাগ করতে হবে ফর মোশন 4.3। তো সেক্ষেত্রে আমরা ভাগ করব, ধরেন ডিরেক্ট ম্যাটেরিয়ালস এটাই আছে, তারপর হচ্ছে আপনার ফ্যাক্টরি সাপ্লাইস, ফ্যাক্টরি সাপ্লাইস আছে, যেটা হচ্ছে আপনার ইকুইপমেন্ট, মানে ওই যে যন্ত্রাংশ, ওই হিসেবে আমরা এটা দিব। তার হচ্ছে আপনার এই যে ইন্সপেকশন, এগুলো হচ্ছে আপনার ডিরেক্টলি রিলেটেড সার্ভিস, তো সেক্ষেত্রে আমরা এটা দিব। সুপারিনটেন্ডেন্স এটাও দিব। সুপারভিশন, এটা হচ্ছে আপনার লেবারের সাথে রিলেটেড, সেক্ষেত্রে এটা হবে না। যেন হচ্ছে আপনার রেন্ট, রেন্ট কিন্তু ইনপুট না। তারপর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স, সেটাও আপনার কি ইনপুট না। তারপর হচ্ছে আপনার প্রপার্টি ট্যাক্স, এটাও হবে না। তারপর হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন তো হবে না। তারপর হচ্ছে মেনটেনেন্স,
তো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, তো রিপেয়ার এন্ড মেইনটেনেন্স নিয়ে এখানে যেটা বলা আছে যে দেখেন আপনার জেনারেটর এর মেরামত করেন এটাও হবে না, বা শ্রম ভূমি ইমারত অফিস ইকুইপমেন্ট ফিকচার দালান কোঠা বা অবকাঠামো স্থাপনা নির্মাণ সুশমীকরণ আধুনিকরণ এগুলো মেরামতকরণ হবে না। কিন্তু আমি যদি ইকুইপমেন্ট যদি আমি মেরামত করি, রিপেয়ার মেইনটেনেন্স করি, সেক্ষেত্রে আমি এটা দিব। যদি আমি ধরেন এই রিপেয়ার মেইনটেনেন্সটা যদি আপনার ইকুইপমেন্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমি এটা নিব। তারপর হচ্ছে আপনার রিপেয়ার মেইনটেনেন্স একসাথে চলে আসছে, আলাদা করে আছে। পাওয়ার পাওয়ার নিব, লাইট নিব, হিট নিব, কারেন্ট, এগুলো কি আপনার এটা যেটা হচ্ছে কি জ্বালানি, জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোনো পদার্থ, এটা আমাকে ইনপুট হিসেবে আমি নিব। তারপর এমপ্লয়ার পেরোল ট্যাক্স এগুলো নিব না, মিসচেলেনিয়াস নিব না। অ্যাডভার্টাইজিং অনেকে নেয় কিন্তু আসলে এটা সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না, এই কারণে আসলে এটা নেওয়া উচিত না। তারপর হচ্ছে ট্রাভেল এক্সপেন্স, এটাও আমি নিব না। ট্রাভেল এক্সপেন্স হচ্ছে আপনার যদি অফিস রিলেটেড হয় সেক্ষেত্রে আমি এটা নিব না, কারণ এটা এই যে যানবাহন ক্রয় বা ভাড়া এটা আপনার ইনপুট হিসেবে গ্রহণযোগ্য না, সেক্ষেত্রে আমি নিব না। কিন্তু ট্রান্সপোর্টেশনটা নিব, ট্রান্সপোর্টেশন হচ্ছে আপনার মেটেরিয়ালের সাথে রিলেটেড, সেক্ষেত্রে আমরা নিব। তারপর হচ্ছে আপনার লিগাল এক্সপেন্স বা লিগাল বা কনসালটেন্সি এক্সপেন্স যদি থাকে সেটা আমরা নিব, কেন যদি এটা যদি রিলেটেড টু আপনার প্রোডাকশন, সেখানে যদি আপনি কোনো সার্ভিস নিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা এটা নিব। ধরেন এটার নামটা যদি আমি একটু নিই যে কনসালটেন্সি অ্যান্ড লিগাল এক্সপেন্স, তো সেটা আমরা এখানে নিব। ডেপ্রিসিয়েশন নিব না, স্টেশনারি আমার আমি নিতে পারবো না, কেন এটা ইনপুট হিসেবে গ্রহণযোগ্য না। তারপর যেটা ভ্যালুয়েশন মার্কআপ, মার্কআপটা আমরা নিব এটা। তাহলে এগুলো আমরা করলাম যে এটা ইনপুট হিসেবে আমার ক্লাসিফাইড। আর এটা হচ্ছে আপনার বাকিগুলো হচ্ছে আমরা ভ্যালু এডিশনে দেখাবো। এখন যদি আমরা একটা ফর্ম দেখি সেক্ষেত্রে আমরা দেখাই যে কোন পাশে আমরা দেবো, যদিও আগামীকাল আমরা প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখবো, তারপরও আমাদের একটু দেখাই যে এই যে ইনপুট হিসেবে যে বিষয়গুলো আছে, তো ইনপুট বিষয়গুলো হচ্ছে আমরা এই পাশে, ঠিক আছে, অর্থাৎ এই পাশে হচ্ছে আমরা ইনপুটের বিষয়গুলো দেখাবো। আর এগুলো আর যে ভ্যালুয়েশন গুলো দেখাবো আমরা এই পাশে, ঠিক আছে। তাহলে আমরা আসি যে আমরা ইনপুট গুলো যদি এখানে নেই, ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে আপনার কনসালটেন্সি, এগুলো হচ্ছে আমরা এখানে দেখাবো উইথ আপনার এই পার ইউনিট কস্টটা এখানে দেখাবো। তারপর হচ্ছে আপনার ভ্যালু এডিশন, বাকিগুলো হচ্ছে আমরা ভ্যালু এডিশনে দেখাবো, যেমন ডিরেক্ট লেবার, তারপর হচ্ছে আপনার এটা রিপেয়ার, তো আপনার এই তারপর মার্কআপ, তো এগুলো, তো এগুলো দেখাবো হচ্ছে আপনার ভ্যালু এডিশন সেকশনে। অর্থাৎ জিনিসগুলো কি এইগুলো, অর্থাৎ উইথ পার ইউনিট প্রাইস এবং ওয়েস্টেজ যদি থাকে, অর্থাৎ ডিরেক্ট ম্যাটেরিয়ালস এরকম যে ওয়েস্টেজ ধরেন আপনার পার ইউনিটে আপনার ম্যাটেরিয়াল ওয়েস্টেজ হয়েছে আপনার 0.2 কেজি, সেটা আমরা এখানে দেখাবো। তো ইনপুটের পাশে অর্থাৎ এগুলো দেখাবো হচ্ছে আপনারা যে আপনার ফর্মটা আছে, ফর্মের এই সাইডে যে দেখেন এখানে অনেক কিছু আছে, যেমন প্রিপারেশনের যে কস্টটা সেটা, তারপর হচ্ছে আপনার এই যে ভ্যালু এডিশন যেমন কনসালটেন্সি, তারপর সফটওয়্যার যে আপনার লাইসেন্স টাইসেন্স নিচ্ছে, তারপর টেকনিক্যাল নো হাউ, ট্রেড কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট, তো এগুলো হচ্ছে যেহেতু ইনপুট এটা আমরা ইনপুট গুলো আমরা এখানে দেখাবো। আর বাকি যে ভ্যালু এডিশন গুলো, এই যে ভ্যালু এডিশন গুলো আমরা আলাদা করলাম, এই ভ্যালু এডিশনটা দেখাবো হচ্ছে আপনারা আমরা এই পাশে, ঠিক আছে। এবং এই যে প্রফিটটা হচ্ছে আপনার মার্কআপটা, তো এটা এখানে দেখিয়ে আপনার টোটাল প্রাইসটা আবার চলে আসবে। তো
এই হচ্ছে আপনার মূল বিষয়টা। তারপর যে প্রাইস গুলো আছে এই প্রাইস গুলো এখানে বসবে, বসে হচ্ছে এটা টোটাল এবং এটা টোটাল, আপনার টোটাল মিলে কিন্তু আপনার এইটি থাকবে প্রাইস, কিন্তু যে 320 টাকা 320 টাকাই থাকবে। অর্থাৎ ইনপুটের টাকাটা এখানে আসবে আর হচ্ছে আপনার ভ্যালুয়েশনের টাকা এটা আসবে, দুইটা যোগ করে আপনার অবশ্যই এই যে প্রাইসিংটা হয়েছে 320 টাকা কস্ট, সেটাই আপনার মূলত আসবে। তো আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, এটা একটু আপনাদের বলে নিই, সেটা হচ্ছে আপনার আমরা যে হেডিংস গুলো ইউজ করব, এই যে হেডিংস গুলো বা কস্ট শিটের যে হেডিংস গুলো আছে, যে যেগুলো আমি বললাম যে এই যে এগুলো, এই যে হেডিংস, ডিরেক্ট ম্যাটেরিয়ালস, এগুলো এগুলো যে আমরা এখানেই দেখাবো, সেগুলো হচ্ছে যাতে করে আপনার এই হেডিংস এর নামগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের হেডিংস এর নামের সাথে ম্যাচ করে। ঠিক আছে? তো যেমন ম্যাচ করে কি, ধরেন আপনার ডিরেক্ট ম্যাটেরিয়ালস, আপনার যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের নোট, ওই নোটে আপনার কস্ট অফ গুডস সোল্ড আছে ডিরেক্ট ম্যাটেরিয়ালস নামে, তাহলে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালস ইউজ করব। ধরেন আপনার পাওয়ার, এই পাওয়ারটা আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি হেডিংস ইউজ করেন বা চার্ট অফ অ্যাকাউন্টস এর যে হেডিংসটা ইউজ করেন হচ্ছে ধরেন ইলেকট্রিসিটি এক্সপেন্স, তাহলে আমরা মোশক 4.3 তে পাওয়ার না ইউজ করে আমরা ইউজ করব ইলেকট্রিসিটি এক্সপেন্স হিসেবে। ঠিক আছে? এটা কেন ইউজ করবো, কারণ হচ্ছে আপনার আমরা যে ভ্যাট অফিসে জমা দিব, তারপরে যে আমরা পরবর্তীতে যে আমাদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমাদেরকে জমা দিতে হয়, যাতে করে তারা এই মিস মানে ম্যাচিংটা পায় আর কি, যে আপনার হেডিংস টু হেডিংস ম্যাচিংটা পায়, এবং ওইটার সাথে আপনার একটা ধারণা পেতে পারে যে এই কস্টিংটা বা যে আপনার ডেলি এডিশনটা করা হয়েছে এটা আসলে অ্যাকুরেসি আছে কিনা, যাতে করে এটা তারা পায়। সেজন্য হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে হেডিংস, ওই হেডিংসটা ধরেই হচ্ছে আমাদের ওই হেডিংস গুলো আমাদের চুজ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে এটার মূল বিষয়। তাহলে আমরা বুঝলাম যে ইনপুট আর হচ্ছে আপনার ভ্যালু এডিশন, এগুলো হচ্ছে আমরা কিভাবে পার্থক্যটা করব। এবার আমরা কিছু ইতে চলে যাই, যে থিওরিটিক্যাল পার্টে, সেটা হচ্ছে আমরা কত তারিখের মধ্যে আমাকে সাবমিট করতে হবে। তো সাবমিট করতে হবে হচ্ছে আপনার, যেটা বললাম যে ধরেন আপনার এই প্রোডাকশন শুরু হয়েছে ধরেন আপনার 1 এপ্রিলে, তো আপনি ধরেন ফিনিশ গুডস আপনি ধরেন সেল করা শুরু করবেন হচ্ছে আপনার 20 এপ্রিল। তাহলে আপনাকে এই মোশক 4.3টা জমা দিতে হবে হচ্ছে আপনার 5 থেকে বা 6 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। ঠিক আছে? অর্থাৎ যেদিন ডেলিভারি হবে, প্রোডাক্টটা ডেলিভারি হবে তার 15 দিন পূর্বে হচ্ছে 15 দিনের মধ্যে, মানে পূর্বের 15 দিনের মধ্যে আপনি মোশক 4.3টা আপনি জমা দিবেন। তাহলে 6 এপ্রিল থেকে 20 এপ্রিলের মধ্যে আপনি মোশক 4.3টা জমা দিবেন। তো এটা হচ্ছে এটার টাইম লাইন। এখন কথা হচ্ছে ডেলিভারি টাইম তারা কিভাবে বুঝবে? এটা বুঝতে পারবে যদি আপনি যখন সেল করবেন তখন আর যে ইনভয়েস গুলো করবেন, ইনভয়েস গুলোতে আপনার সেলস এর ডেট গুলো লেখা থাকবে, সেই সেভাবে তারা এটাকে ম্যাচ করবে আর কি। তো তাহলে আমরা বুঝে গেলাম যেটা হচ্ছে আপনার 20 তারিখ থেকে আপনার 6 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনি জমা দিবেন, তার মানে 15 দিন, অর্থাৎ যেদিন ডেলিভারি করবেন তার 15 দিনের মধ্যে, অর্থাৎ পূর্বের 15 দিনের মধ্যে আমরা কি করব, মোশক 4.3টা জমা দিব। এবার যাদের মূল্য ঘোষণা করতে হবে না, একটা হচ্ছে আপনার যেটা আমি বলেছিলাম যে সকল প্রকার পণ্যের উপর যেগুলোর উপর ভ্যাট চার্জেবল সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনি মোশক 4.3টা জমা দিবেন। কিন্তু সেবা সরবরাহকারীদের যারা আছে তাদেরকে মোশক 4.3 দিতে হবে না, শতভাগ রপ্তানিকারক প্রতিষ্ঠান তাদেরকে দিতে হবে না, আর এটা হচ্ছে আপনার সুপার শপ তাদেরকেও দিতে হবে না। এরপর যেটা যেটা বলছি সেটা হচ্ছে আপনার প্রাইস যদি 7.5%-এর উপরে চলে যায়, বেড়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে আবার মোশক 4.3 সাবমিট করতে হবে। বা ফর্মে আরেকটা জিনিস লেখা আছে যে আপনার যদি আপনার 7.5% ভেরিয়েন্স যদি অকার হয়, তো ভেরিয়েন্স মানে কি? ভেরিয়েন্স মানে হচ্ছে 7% হয় বেশি, 7% হয় কম, অর্থাৎ 7%-এর কম অথবা 7%-এর বেশি যদি হয়, সেক্ষেত্রে আবার আপনাকে রিসাবমিট করতে হবে। ধরেন আপনার 100 টাকার প্রোডাক্ট, তো সেক্ষেত্রে প্রাইস যদি আপনার 160 টাকার উপরে যায়, সেক্ষেত্রে আপনাকে মোশক 4.3 রিসাবমিট করতে হবে। অথবা প্রাইস যদি আপনার 7.5 টাকা মাইনাস করি 100 টাকা থেকে, ধরেন আপনার কত, 92.5 টাকা, এটার নিচে হয়, সেক্ষেত্রে আপনাকে আবার মোশক 4.3 সাবমিট করতে হবে।
এবার আসি যে আসলে আমরা যে মোশক 4.3টা দিব, সেই ক্ষেত্রে আমরা আসলে কতগুলো মোশক 4.3 দিব সেই জায়গাটা হচ্ছে আমাদের দেখতে হবে। এখন ধরেন একটা প্রতিষ্ঠান ধরেন আপনার 5 ধরনের প্রোডাক্ট উৎপাদন করে। তো 5 ধরনের প্রোডাক্ট উৎপাদন যদি করে থাকে, যদি আলাদা হয়, 5 ধরনের প্রোডাক্ট যদি আলাদা আলাদা প্রোডাক্ট হয়, তো আলাদা আলাদা প্রোডাক্ট কি, দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে তাদের যে বিওএম অর্থাৎ যে রেসিপি আছে, এই রেসিপি আলাদা, অর্থাৎ যে কনজাম্পশন রেসিপি যদি আলাদা হয়। এবং 2 নাম্বার হচ্ছে আপনার কস্টিং যদি আপনার ডিফারেন্ট হয়, তো সেক্ষেত্রে আপনার প্রতিটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা করে আপনাকে মোশক 4.3 দিতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার এখানে এটা দেখতে পাচ্ছেন ছবিটা, যে আপনার একই প্রোডাক্ট একই সাইজ, জাস্ট প্যাকেজিং এ আপনার আহ মানে ভিন্নতা আছে। যে আপনার দেখেন এখানে কয়টা, 4টা জিনিস, চার চার রকমের কালার। তো সেই ক্ষেত্রে আপনার আসলে কি হবে, আমরা কি একই প্রোডাক্ট, কিন্তু নাম কিন্তু একই প্রোডাক্ট, তো সেই এবং সাইজও এক, সেক্ষেত্রে আমরা কি এখানে 4টা মোশক 4.3 দিব কিনা 4টার জন্য? তো উত্তর হচ্ছে যদি আপনার আহ, এই 4টা প্রোডাক্টের বিওএম বা রেসিপি যদি আপনার একই হয় এবং আপনার কস্টিংও যদি আপনার একই হয়, সেক্ষেত্রে এই 4টা কালারের জন্য 4টা মোশক 4.3 দেওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট একটা মোশক 4.3 আপনার এখানে দিলে হবে। এরপরে আরেকটা কেস যদি আমরা এখানে দেখি, যে আপনার একই প্রোডাক্ট, হ্যাঁ, একই প্রোডাক্ট কিন্তু আপনার ডিফারেন্ট সাইজ, ঠিক আছে? তো ডিফারেন্ট সাইজ হলে তো আপনার বিওএম সেম হবে না, বিওএম আলাদা হবে, অর্থাৎ রেসিপি আলাদা হবে। কারণ আপনার 100 গ্রাম প্রোডাক্টে আপনার রেসিপি ভিন্ন, 200 গ্রাম প্রোডাক্টের রেসিপি ভিন্ন, কেন? আপনার এখানে ম্যাটেরিয়ালের আপনার ভিন্নতা আছে, ঠিক আছে? তো যেহেতু বিওএম তারপর কস্টিং ডিফারেন্ট, সেহেতু আপনাকে আলাদা যে কয়টা প্রোডাক্ট আছে অর্থাৎ সাইজ অনুযায়ী প্রতিটার জন্য আপনার আলাদা আলাদা করে মোশক 4.3 দিতে হবে। এখানে যদি আসি যে আপনার একই প্রোডাক্ট কয়টা আছে, কয় রকমের সাইজ, 1 2 3 4 5 6 7 8টা, তাহলে আপনাকে এখানে 8টা মোশক 4.3 জমা দিতে হবে। মানে মিষ্টির দোকান, আহ মিষ্টির দোকানে কি হয়, যে আপনার এই যে দেখেন প্রোডাক্ট কিন্তু অনেক ধরনের আছে। তো এক হচ্ছে যদি তারা শপ হয়, তো শপের ক্ষেত্রে তো যেটা আমি বললাম যে 15%-এ যদি আপনার তারা ই করে, যেটা আমি বললাম সার্ভিস দেয়, বা সরি 15%-এ যদি আপনার আউটপুট ভ্যাট দেয়, সেক্ষেত্রে তাকে আর মোশক 4.3 দিতে হবে না, যদি সেটা শপ হয়। ধরে নিলাম এটা একটা মিষ্টি, এটা একটা মানে প্রোডাকশন হাউস। তো প্রোডাকশন হাউসের ক্ষেত্রে আপনার কি হবে, যে অর্থাৎ তারা আপনার শপে শপে বিক্রি করে। তো সেক্ষেত্রে এই যে প্রতিটা প্রোডাক্টের আপনার যদি বিওএম আলাদা হয়, অবশ্যই বিওএম আলাদা হবে, কারণ এক একটা প্রোডাক্টের এক এক ম্যাটেরিয়াল, তো এক এক কস্টিং, তো প্রতিটার জন্য আপনাকে আলাদা আলাদা করে মোশক 4.3 এখানে জমা দিতে হবে। তো যেটা এখানে উত্তরটা হচ্ছে কি, যে আপনার মোশক 4.3 মেইনলি বেসড অন বিওএম এন্ড কস্টিং, অর্থাৎ যদি আপনার বিওএম এন্ড কস্টিং আলাদা হয়, তাহলে আপনার মোশক 4.3 আপনার কি আলাদা আলাদা হবে। এবার আসি যে আপনার ভ্যালু এডিশনটা। তো আমরা সবসময় শুনি যে ভ্যালু এডিশন আপনার 36%-এর নিচে হলে আপনার এনবিআর অ্যাকসেপ্ট করে না। তো এটা কেন? কারণ হচ্ছে আপনার ভ্যালু এডিশন আপনি যদি 36%-এর নিচে আপনি দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভ্যাটটা সরকার পায় না। কেন পায় না, এটার অ্যান্সারটা আছে এখানে। তো ধরেন আপনার XYZ এন্টারপ্রাইজ, যদি আমি এখানে একটু বুঝাই, যে ধরেন আপনি আউটপুট ভ্যাট হচ্ছে আপনার 15%-এ আপনি আউটপুট ভ্যাট দেন। তো এটা ধরেন আপনার একটা ট্রেডার। তো সেক্ষেত্রে ধরেন আপনার আউটপুট দেন আপনি কত পার্সেন্ট, 15% করে আউটপুট দেন। তো আপনি ধরেন 100 টাকা আপনি পারচেজ করছেন, 100 টাকার একটা প্রোডাক্ট। তো সেক্ষেত্রে আপনি এটার উপরে ভ্যাট দিয়ে আসছেন হচ্ছে আপনি 15 টাকা, অর্থাৎ ইনপুট ভ্যাট আপনি 15 টাকা দিচ্ছেন, ওই প্রোডাক্টের উপরে আপনি 15 টাকা ভ্যাট দিচ্ছেন। টোটাল ভ্যাট দিচ্ছেন হচ্ছে আপনি 100, সরি
টোটাল আপনার প্রাইসটা আছে আপনার 115 টাকা। অর্থাৎ যেই প্রোডাক্টটা আপনি ক্রয় করছেন অর্থাৎ বিক্রি করার জন্য সেটার মূল্য হচ্ছে আপনার 115 টাকা, যেখানে মেইন প্রোডাক্টের মূল্য হচ্ছে 100 টাকা, আর এটার উপর ভ্যাট হচ্ছে আপনার 15 টাকা, যেটা আপনি ইনপুট ভ্যাট হিসেবে রিবেট নেবেন। তো যদি আপনি ইনপুট ভ্যাট হিসেবে রিবেট নেন, ধরেন আপনি এটা ইম্পোর্ট করছেন, হ্যাঁ, তো ইম্পোর্ট করলে আপনার দুইটা জিনিস আমরা মানে ভ্যাট রিটার্ন মাইনাস করতে পারি। একটা হচ্ছে আপনার এটার যে ভ্যাট আমরা দিয়ে আসছি সেটা আমরা ইনপুট ভ্যাট হিসেবে মাইনাস করতে পারবো। আর একটা হচ্ছে আপনার এটি অ্যাডভান্স ট্যাক্স। তো অ্যাডভান্স ট্যাক্স সাধারণত আপনার 5% আপনার কাটে। তো এই অ্যাডভান্স ট্যাক্স এবং এই যে ভ্যাট, সেটা আমরা ভ্যাট রিটার্নে আমরা মাইনাস করতে পারি। তো এটা যদি আমরা ওই যে সূত্রটা আপনাদের প্রথমে আপনাদের দেখিয়েছিলাম, এই যে ভ্যাট ফর্মুলাটা যদি আমি এখানে নিয়ে আসি, তো ধরেন আপনি কি করছেন, এই যে ভ্যাট আমরা 15 টাকা ভ্যাট দিয়ে আসছি ইনপুট স্টেজে, ইম্পোর্ট স্টেজে কাস্টমসে হচ্ছে আমরা ভ্যাট দিয়ে আসছি 15 টাকা, এবং এটি দিয়েছি হচ্ছে আপনার 100 টাকার উপরে 5% 5 টাকা। তো এই দুইটা জিনিসই আমরা কি করতে পারবো, এই দুইটা জিনিস আমরা ভ্যাট রিটার্নে নিতে পারবো। কি নিতে পারবো, যে আমি একটা হচ্ছে ইনপুট ভ্যাট হিসেবে আমি মাইনাস করতে পারবো এই ভ্যাটটা, আর একটা হচ্ছে আপনার ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হিসেবে এই 5 টাকা আমি মাইনাস করতে পারবো, এই যে এটা মাইনাস করতে পারবো। এখন কথা হচ্ছে এই যে আউটপুট ভ্যাট, এই আউটপুট ভ্যাটটা আসলে কত হবে। ধরেন যদি আমি এডিশন করি, অর্থাৎ ভ্যালু এডিশন যদি আমি করি, সেক্ষেত্রে এখানে 36%-এর নিচে করি, ধরেন আমি 20% করলাম, তাহলে 20% যদি আমি করি তাহলে ভ্যালু এডিশনটা কত, এই যে 100 টাকার উপরে ভ্যালু এডিশন হচ্ছে আপনার 20 টাকা। তো 20 টাকা যখন আমার ভ্যালু এডিশন হয়েছে, তাহলে আপনার সেলস ভ্যালু আছে হচ্ছে আপনার এই যে 100 টাকা, 100 টাকার সাথে ভ্যালু এডিশন 20 টাকা যোগ হয়ে, অর্থাৎ আপনার 100 টাকা, এটার উপরে 20% ভ্যালুয়েশন হয়েছে 20 টাকা। আপনার টোটাল প্রাইসটা হচ্ছে এখন কত, 120 টাকা, এবং 120 টাকার উপরে আপনার ভ্যাট আসবে। ভ্যাট কত পার্সেন্ট, ধরেন 15%। তো এটার উপরে যখন আপনি ভ্যাট আসলে কত টাকা আসছে, আপনার 18 টাকা আসছে। 18 টাকাটা কি ভ্যাট, এটা হচ্ছে আপনার সেলস এর উপরে ভ্যাট, অর্থাৎ আউটপুট ভ্যাট। তাহলে আমি যদি 18 টাকা এখানে বসাই, তাহলে দেখেন যে আমার কি হয়, যে ভ্যাট পেয়েবলটা মাইনাস আসে, তার মানে ভ্যাট তারা পায় না। তার মানে আমি যখন এটাকে বাড়াবো, ধরেন আমি 30% যদি করে থাকি এটার এডিশনটা, ভ্যালু এডিশন, তাহলে কত আসে, 30 টাকা যদি করি, সেক্ষেত্রে আসে হচ্ছে 19.5 টাকা ভ্যাট। তারপরেও কিন্তু আমাদের কি 1 টাকা আমার ভ্যাট পেয়েবল মাইনাস থাকে, ঠিক আছে। তাহলে আমার কত পার্সেন্ট হলে আমার হয়, যদি আমি 35% করি, এই যে, যদি আমি 35%ও করি, তাহলে আমার ভ্যাট পেয়েবল আসে 0। তার মানে পরবর্তী স্টেজে আপনার সরকার ভ্যাট পায় না, ঠিক আছে। পরবর্তী স্টেজে সরকার ভ্যাট পায় না, কারণ অলরেডি তারা ভ্যাট এখানে নিয়ে নিছে। কিন্তু এই স্টেজে এসে, মানে নেক্সট স্টেজে এসে যদি আমি ভ্যালুয়েশন 35% করি, তারপরে তারা, অর্থাৎ গভর্নমেন্ট ভ্যাট পায় না। যদি এখানে আমি 36% করি, তাহলে আপনার গভর্নমেন্ট পায় কিনা সেটা একটু দেখবো, যে কত পায় বা কি আসার বিষয়, এই যে তখন হচ্ছে আপনার তারা ভ্যাট পাওয়া শুরু করে, দেখেন 0.4 হয়েছে। তার মানে 36% হচ্ছে আপনার একটা ব্রেক ইভেন। যদি 36%-এর নিচে হয়, তাহলে পরবর্তী স্টেজ, অর্থাৎ পার্সেল স্টেজে তো তারা ভ্যাট এটি পাইছে, কিন্তু এই যে পরবর্তী যে আপনার ট্রেডার স্টেজে, অর্থাৎ ট্রেডিং স্টেজে তারা 36%-এর নিচে যদি ভ্যালুয়েশন হয়, ভ্যালুয়েশনটা কি, ভ্যালুয়েশন আমরা জানি যে যাবতীয় এক্সপেন্স প্লাস মার্ক আপ করে যে সেলস প্রাইসটা বিক্রি করে, সেটা হচ্ছে আপনার ভ্যালুয়েশন। তো এই ভ্যালুয়েশন যদি আপনার 36%-এর নিচে হয়, সেক্ষেত্রে গভর্নমেন্ট মানে ব্যাট পায় না, কারণ এটা ব্যাট পেয়েবলটা নেগেটিভ থাকে। আর যদি 36%-এর উপরে যদি আমি কত পার্সেন্ট, মানে 36% করি, তাহলে তো হয়, ঠিক আছে। তার মানে এই কারণেই হচ্ছে আপনার যারা হচ্ছে আপনার ভ্যাট অফিসার, তাদেরকে মোশক 4.3 যদি আমরা 36%-এর নিচে আমরা ভ্যালুয়েশন দেই,
সেক্ষেত্রে তারা এটা অ্যাকসেপ্ট করে না, কারণ মানে চায় না অ্যাকসেপ্ট করতে। তারা বলে আরো বাড়ায় নিয়ে আসতে, কারণ হচ্ছে এখানে যত বেশি এডিশন আমরা দিব 36%-এর উপরে, তত বেশি তারা কি করবে, ভ্যাট পাওয়া শুরু করবে। ঠিক আছে, তার মানে যখন আমরা মোশক 4.3 করবো ট্রেডারদের জন্য, যারা হচ্ছে ইম্পোর্ট বিজনেস, তাদের ক্ষেত্রে আমরা 36%-এর নিচে আমরা করব না, ভ্যালুয়েশন দিব না। যেক্ষেত্রে হচ্ছে আপনার এনবিআর বা যে অফিসার, ডিভিশন অফিসার, তারা আপনার ধরে আর কি, বা অ্যাকসেপ্ট করতে চায় না। তো এটা হচ্ছে মূল পয়েন্ট, যে আপনার 36%টা কেন তারা অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করে না এই কারণে যে তারা ভ্যাটটা পায় না। তো আমি যদি 40% করি ভ্যালু এডিশন, সেক্ষেত্রে দেখেন 1 টাকা ভ্যাট পায়, পরবর্তী স্টেজে তারা 1 টাকা ভ্যাট পাবে। তো এই হচ্ছে আপনার এটার কোশ্চেনের অ্যান্সার, যে আপনার কেন আপনার 36%-এর উপরে আপনার ভ্যালু এডিশনটা করতে হয়। তো এবার আসি যে আমরা যে 4.3 দিব, তার সাথে আমরা কি কি ডকুমেন্ট দিব। তো এখানে ডকুমেন্ট দিব হচ্ছে আপনার যদিও রিলেটেড এইচএস কোড থাকে, তারপরেও আপনার রিলেটেড এইচএস কোডটা কাস্টম শিডিউল থেকে আপনার প্রিন্ট করে আপনার মার্কআপ করে আমরা দিয়ে দিব। দেন হচ্ছে আপনার পারচেজ ডকুমেন্ট দিব, বিল অফ এন্ট্রি দিব, তারপর হচ্ছে আপনার লোকাল ইনভয়েস যদি থাকে যেগুলো, সেগুলো দিব। অবশ্যই এটা মোশক 6.3 হতে হবে। তারপর হচ্ছে আপনার বিওএম বা রেসিপি আছে, সেটা আমরা তাদেরকে দিতে হবে, কারণ তারা এটাকে চেক করবে। তারপর যে আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা বছর শেষে দিতে হয়, অর্থাৎ যেই বছর আমরা অডিট করছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তার পরবর্তী 6 মাসের মধ্যে দিতে হয়। যদিও এটা আপনার মোশক 4.3 এর সাথে এতটা ইম্পর্টেন্ট না, বাট যদি থাকে তাহলে রিকনসাইল করে আপনার দিলে ভালো, বাট এটা এতটা না। বাট উপরের এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে ভ্যালু চেনটা। তো ভ্যালু চেনটা আসলে কি? ভ্যালু চেন হচ্ছে আপনার দেখেন যে আমরা ধরেন এই স্টেজে যদি আমরা মানে করে দেই, ধরেন আমি একজন ইম্পোর্টার, ধরেন আমি এটা নিয়ে বলি যে ধরেন আমি একজন ইম্পোর্টার, ইম্পোর্ট করে বিক্রি করছি ধরেন আপনার কত টাকা, টোটাল হচ্ছে আপনার সেলস ভ্যালু 140 টাকা, এবং এটার উপরে হচ্ছে আপনার ভ্যাট হচ্ছে আপনার 21 টাকা। তো টোটাল প্রাইস আমি বিক্রি করছি হচ্ছে আপনার 161 টাকা। 161 টাকা আমি আমি তো বিক্রি করছি ধরেন আপনার একজন হোলসেলারের কাছে, আরেকজন হোলসেলারের কাছে হচ্ছে আপনার ধরেন এবিসি কোম্পানি বা এবিসি এন্টারপ্রাইজ। তো এবিসি এন্টারপ্রাইজ আবার এটার উপরে ভ্যালু ভ্যালু চেঞ্জ করে আলটিমেটলি কাস্টমারের কাছে এটা বিক্রি হয়েছে ধরেন আপনার 190 টাকা। ঠিক আছে, মানে মার্কেটে বিক্রি হচ্ছে এটা ধরেন আপনার এমআরপি 190 টাকা, আর আমরা মূল্য সহ ঘোষণা করছি কত, 61 টাকা। তখন আমরা যখন এই 4.3 দিব, তখন তারা যখন মার্কেট যাচাই করবে, দেখবে যে এটার প্রাইস 190 টাকা। তো সেক্ষেত্রে তারা এসে আবার আমাদের ধরবে যে কেন তোমরা 161 টাকার করলো। তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এরকম ভ্যালু চেন তাদের দিয়ে দিতে হবে, যে আসলে আমরা ওদের কাছে বিক্রি করি হচ্ছে এত টাকা, এবং ওরা হচ্ছে আপনার এত টাকায় আপনারা তারা সেল করে, এবং এটার এমআরপি এত টাকা। এই যে ভ্যালু চেন, এই ভ্যালু চেনটা তাদেরকে আলাদা করে দিতে হবে। এরপরে মোশক 4.3 দুইটা ফর্মে আপনার সাবমিট করা যায়। একটা হচ্ছে আপনার সরাসরি ম্যানুয়ালি, আপনি যেটা এখানে দেখালাম, এই যে এভাবে আমরা দিতে পারি, এক্সেলে প্রিপেয়ার করে সাইন সিল করে তারপর হার্ড কপি আমরা দিতে পারি এবং ডকুমেন্টের সাথে, অথবা অনলাইনে সাবমিট করতে পারি। তো অনলাইনে কিভাবে সাবমিট করে সেটা আমি আগামীকাল আপনাদের দেখাবো। তো অনলাইন সাবমিশনের মাধ্যমে মূলত এখন ম্যাক্সিমাম দেওয়া হয়, তো আমরা চেষ্টা করবো অনলাইনের মাধ্যমে দেওয়ার। আচ্ছা, এবার যেটা আপনাদের দেখাবো যেটা হচ্ছে আপনার ডিক্লারেশন অফ মোশক 4.3 বাই ট্রেডার অর ইম্পোর্টার। যেটা হচ্ছে রিয়েল কেস দিয়ে আপনাদের দেখাবো যে আপনার যারা ইম্পোর্টার তারা কিভাবে হচ্ছে আপনার এই মোশক 4.3টা আপনার প্রিপেয়ার করবেন। ঠিক আছে, তো এটা বিল অফ এন্ট্রি দিয়ে আপনাদের এখন একটু দেখাবো। এক্সপোর্টারের নাম আছে, তারপর ইম্পোর্টারের নাম আছে, এবং এখানে যাবতীয় সকল ইনফরমেশন গুলো আছে, কোথা থেকে আমরা প্রোডাক্টটা ইম্পোর্ট করছি। দেন হচ্ছে আপনার টার্মস এন্ড কন্ডিশন, তারপর হচ্ছে আপনার কোন ক্যারিয়ারের মাধ্যমে আমরা নিয়ে আসছি, দেন হচ্ছে আপনার কোথায় আপনার ল্যান্ডিং হয়েছে,
বা লোডিং হয়েছে, তারপর হচ্ছে আপনার এলসির যে ইনফরমেশন এটা এখানে, তারপর হচ্ছে আপনার টোটাল ইনভয়েসের যে ভ্যালুটা সেটা হচ্ছে আপনার এখানে দেওয়া, এত ইউএস ডলার, সেটা হচ্ছে 31,045 ইউএস ডলার টোটাল ইনভয়েসের ভ্যালু। এবং এই এক্সচেঞ্জ রেটটা অটোমেটিক্যালি এখানে চলে আসে যখন ইউএসডি আপনার করে যেই তারিখে আপনার বিল অফ এন্ট্রিটা আপনার ইনপুট দেওয়া হয় বা প্রিপেয়ার করা হয়, তখন ওই ডেটে আপনার এক্সচেঞ্জ রেটটা এখানে চলে আসে। তো এটা ম্যাটার না। তো পরবর্তীতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এখানে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট জায়গা। তো আমাদের ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এই জায়গাটায়। তো এখানে যেটা দেখবেন সেটা হচ্ছে আপনার গ্রস ওয়েট কত, যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে আসছেন সেটা গ্রস ওয়েটটা কত। দেন হচ্ছে আপনার নিট ওয়েট, এই যে নিট ওয়েট, তো এই নিট ওয়েটটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমরা এটা নিব। এরপরে যেটা নিব সেটা হচ্ছে আপনার এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে আপনার অ্যাসেসেবল ভ্যালু। অ্যাসেসেবল ভ্যালু হচ্ছে আপনার যেটা হচ্ছে আইটেম প্রাইসের সাথে হচ্ছে আপনার যেই ডলারের যে ওই সময়ের রেটটা, অর্থাৎ ইনভয়েসের যে রেট সেটা অনুযায়ী হচ্ছে আইটেম প্রাইসটা এখানে বসবে। তো প্রাইসের সাথে যখন আমরা ডলারের এক্সচেঞ্জ আসে সেটা হচ্ছে আপনার অ্যাসেসেবল ভ্যালুটা। তো এখানে অনেকের একটা কনফিউশন থাকে যে যখন আপনার এই যে টোটাল ইনভয়েস ভ্যালু আপনার এটা থাকে, এটার সাথে যখন এটা আপনার গুণ করা হয় তখন কিন্তু এই ভ্যালুটা আসে না। এটা কেন আসে না? কারণ হচ্ছে ধরেন আপনার ইনভয়েসটা হচ্ছে আপনি আমরা করছি হচ্ছে ধরেন পহেলা জানুয়ারিতে। তো পহেলা জানুয়ারিতে যেই আপনার রেটটা, তো ওই রেটে হচ্ছে আমার আমার এই ইনভয়েস ভ্যালুটা থাকবে, যে এটা হচ্ছে ওই রেটে। আর এটা হচ্ছে কখন, যেটা হচ্ছে আপনার যখন আমরা বিল অফ এন্ট্রিটা আপনার ইনপুট দেয় বা প্রিপেয়ার করা হয়, তখন এটা যখন ইউএসডি আপনার এখানে বিভিন্ন ধরনের কারেন্সি আছে, কোন কারেন্সিতে ইনভয়েস ভ্যালুটা আছে, ওই কারেন্সি যখন এখানে সিলেক্ট করে তখন অটো এই রেটটা চলে আসে। তো এই রেটের সাথে এটা হচ্ছে কারেন্ট রেট, ঠিক আছে? তো এটার সাথে এটা না মিলারই মানে স্বাভাবিক। তো তারপরে যেটা হচ্ছে এই অ্যাসেসিবল ভ্যালুর উপরে হচ্ছে আপনার এই কাস্টম ডিউটি, তারপর হচ্ছে আপনার রেগুলার ডিউটি, তারপর এসডি, এগুলো বসে। তো এগুলো বসার পরে তো এসডিটা বসে হচ্ছে আপনার এটার সাথে, যে আপনার এই যে অ্যাসেসিবল ভ্যালুটা, এই অ্যাসেসিবল ভ্যালুর সাথে আপনার এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট, এটা দুইটা যোগ হয়। যোগ হওয়ার পরে যেটা আসে, ধরেন এই ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা আসছে, তো এই ভ্যালুর উপরে হচ্ছে আপনার এসডি রেটটা বসবে। তো এসডি রেট হচ্ছে আপনার ভ্যাট একটা সেকেন্ড শিডিউল অনুযায়ী হচ্ছে আপনার কাস্টমস ওরা নিজে বসায় দিবে, তখন হচ্ছে আপনার এসডি আসে হচ্ছে এত টাকা। তারপরে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে অ্যাসেসেবল ভ্যালু, এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট, অর্থাৎ তিনটা ডিউটি, এই তিনটা ডিউটি যোগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ভ্যাটের বেস ভ্যালু। এই যে এটা ভ্যাটের বেস ভ্যালুটা। তো এই যে ভ্যাটের বেস ভ্যালু, এই ভ্যাটের বেস ভ্যালুর উপরে হচ্ছে আমার রেটটা বসবে, অর্থাৎ 15% আমার রেট বসছে এটা। তারপর যেটা হচ্ছে এআইটি, এআইটি হচ্ছে এটা হচ্ছে ট্যাক্সের বিষয়। তো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স 2023-এ আন্ডারে হচ্ছে আমরা এআইটিটা কাটছে। তো এআইটি 5% কাটছে, সেটা কিসের উপরে? অ্যাসেসেবল ভ্যালুর উপরে। অর্থাৎ এআইটি কাটছে হচ্ছে আপনার অ্যাসেসেবল ভ্যালুর উপরে, ঠিক আছে? এআইটি ইনভয়েস ভ্যালুর উপরে, কারণ এই এটার একটাই ভিন্ন, এটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী, যার কারণে হচ্ছে আপনার অ্যাসেসেবল বা ইনভয়েস ভ্যালুর উপরে হচ্ছে আপনার টাকাটা কাটছে। আর ভ্যাটের যে টাকাটা, ভ্যাটের টাকাটা কাটবে হচ্ছে আপনার বেস ভ্যালুর উপরে, ঠিক আছে? তো বেস ভ্যালুর উপরে আহ, কোনটা আছে, এই যে বেস ভ্যালুর উপরে হচ্ছে আপনার ভ্যাটটা বসছে। দেন হচ্ছে আপনার এটি, এটিটা কিসের উপরে? এটি হচ্ছে আপনার এই যে আপনার ভ্যাটের যে বেস ভ্যালুটা, ভ্যাটের বেস ভ্যালুর উপরেই বসছে, এই যে এটিটা ভ্যাটের বেস ভ্যালুর উপরেই বসছে, ঠিক আছে? কারণ হচ্ছে দুইটাই হচ্ছে আপনার ভ্যাটের অংশ, এটা এবং এটা, এটা হচ্ছে আপনার এই দুইটা হচ্ছে আপনার ভ্যাটের অংশ, আর এটা হচ্ছে ট্যাক্সের অংশ, বিধায় হচ্ছে আপনার এই ভ্যালুটা আসছে হচ্ছে আপনার এই অ্যাসেসেবল ভ্যালুটা আসছে, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে কিভাবে কিভাবে হলো। এখান থেকে আমরা যখন আহ নিয়ে আসবো, আমরা যখন প্রাইস ডিক্লারেশনটা দিব তখন কিভাবে দিব সেটা আমরা এখানে নিয়ে আসি। দেখেন যে আপনার এখানে যে প্রথমে আসি যে প্রোডাক্ট ডেসক্রিপশন,
তো প্রোডাক্ট ডেসক্রিপশন যদি আমরা লিখি, তো প্রোডাক্ট ডেসক্রিপশনটা আমরা কোথায় পাবো? প্রোডাক্ট ডেসক্রিপশনটা পাবো হচ্ছে এই যে এখানে, এই যে ডেসক্রিপশন অফ গুডস। ডেসক্রিপশন অফ গুডস, এখানে হচ্ছে আমরা এই প্রোডাক্ট ডেসক্রিপশনটা পেলাম। এই যে টিউব, পাইপস, তারপর হচ্ছে আপনার রিজিট, এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশন, সেটা আমরা এখানে পেলাম। তাহলে আমরা এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এইচএস কোড। এইচএস কোডটা কোথায় পাবো? এইচএস কোডটা পাবো হচ্ছে এই যে এইচএস কোড। এই এইচএস কোড থেকে আমরা এখানে নিব, ঠিক আছে। এবং এই অনুযায়ী হচ্ছে আমার কি হবে, ভ্যাট রেটে, সরি ভ্যাট রিটার্নে আমরা সাবমিট করবো হচ্ছে আপনার এই এসএস কোড ইউজ করে। তারপর যেটা নিব সেটা হচ্ছে আপনার নেট ওয়েট, যেটা আমি এখানে দেখাইছিলাম যে এখানে নেট ওয়েটটা আমরা এখানে নিব। তো নেট ওয়েটের উপরে আমরা কাজ করব। তাহলে নেট ওয়েট আমরা এখানে পেলাম যে আপনার 8,123 টাকা। তারপর হচ্ছে আপনার অ্যাসিস ভ্যালু। তো অ্যাসিস ভ্যালু হচ্ছে আপনার কত টাকা? এই যে এটা হচ্ছে আপনার অ্যাসিস ভ্যালু, ঠিক আছে। তাহলে আমরা ভ্যাট পারপাসে যেহেতু আমরা করতেছি, অ্যাসিস ভ্যালু নিলাম। এটার উপর হচ্ছে আপনার কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, তারপর এসডি, তারপর হচ্ছে ভ্যাট, এটা আমরা এখান থেকেই বসাচ্ছি। এই যে কোনটা কত টাকা, এটা আমরা এখান থেকেই বসাইছি। তো এটা যদি আপনাদের একটু ম্যানুয়ালি দেখাই তাহলে আপনারা ফ্রি হবে। এটার উপরে যদি আমরা কাস্টমস কত টাকা, সিডি হচ্ছে 25%, তারপর হচ্ছে আপনার আরডি, আরডি হচ্ছে আপনার এখানে 3%। তো এই দুইটা হচ্ছে আপনার অ্যাসেসেবল ভ্যালুর উপরে বসে। এটা হচ্ছে আপনার অ্যাসেসেবল ভ্যালুর উপরে বসবে। আচ্ছা, তারপর এই এই অ্যাসেসেবল ভ্যালুর সাথে আমার এই দুইটা যোগ করতে হবে, অ্যাসেসেবল ভ্যালু। এটা করার পরে এটার উপরে হচ্ছে এসডি বসবে। এসডি কত পার্সেন্ট? 30%। দেখেন এসডি 30% এখানে বসছে। তারপর এই যে এটার সাথে এটা যখন যোগ করা হবে তখন হচ্ছে আপনার বেস ভ্যালু বের হবে। বেস ভ্যালু ফর ভিওটি এন্ড এটি। তাহলে আমরা বেস ভ্যালুটা কত? এই যে এটার সাথে এটা, তাহলে এটা বেস ভ্যালু। এটার উপরে ভ্যাট বসবে 15%, এবং এটি আসছে হচ্ছে 5%। এবং এআইটি যেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের উপরে বসে, সেটা হচ্ছে আপনার 5% এখানে বসছে। সেটা হচ্ছে যেহেতু ইনকাম ট্যাক্স অনুযায়ী এটা হচ্ছে ইনভয়েস ভ্যালুর উপরে বসছে। এই, তো এই হচ্ছে আপনার মূল কাজটা। তো এই হচ্ছে আপনার ক্যালকুলেশনটা, বিল অফ এন্ট্রির ক্যালকুলেশন। তাহলে আমরা এখানে সবগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের যে মূল প্রাইসটা, টোটাল কস্টটা কত? টোটাল কস্ট হচ্ছে আপনার এআইটি বাদে, কারণ এআইটি তো ট্যাক্সের বিষয়, সেটা হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স অনুযায়ী তারা আহ, মানে ট্যাক্স কালেকশন করছে। বাট আমাদের যে প্রাইসিংটা, টোটাল প্রাইসিংটা কত? এটা টোটাল প্রাইসটা হচ্ছে আমার সকল ডিউটি মিলে আমার এটার সাথে ভ্যাটটা, ওই দুটো, ওই দুটা হচ্ছে আলাদা। তার মানে আমার প্রাইসটা হচ্ছে কি, সব যে ইনভয়েসের ভ্যালুর সাথে সকল ধরনের ডিউটি গুলো আমার অ্যাড হয়েছে, অর্থাৎ ভ্যাট, এসডি, আরডি, সিডি, এবং এই এই চারটা ডিউটি আমার অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আমার যে প্রাইসটা, অর্থাৎ টোটাল যে প্রোডাক্টের প্রাইস,
অর্থাৎ প্রোডাক্টের ভ্যালু বা প্রোডাক্টের মূল্য আমার আছে হচ্ছে আপনার প্রোডাক্ট কস্ট ধরি, প্রোডাক্ট কস্ট অর্থাৎ ইনপুটে আমরা প্রোডাক্ট কস্ট হয়েছে আপনার এত টাকা, অর্থাৎ 41, 30, 943, 64। এবং এটাকে যখন আমরা নেট ওয়েট দিয়ে আমরা ভাগ দিব, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে আপনার 508 টাকা। তো তাহলে আপনার প্রোডাক্ট কস্ট হচ্ছে ভ্যাট সহ হচ্ছে আপনার এত টাকা, ঠিক আছে। এবার এটার উপরে যে ভ্যালু এডিশন করব, ভ্যালু এডিশনটা কি, যেটা হচ্ছে আপনার ভ্যালু এডিশন তো আমরা আগে ভ্যাটটাকে মাইনাস করে করব, ঠিক আছে। তো ভ্যাটটাকে যখন আমরা মাইনাস করে করব, তখন আসে হচ্ছে আপনার, কেন ভ্যাটটাকে মাইনাস করে করব, কারণ হচ্ছে এটা আমরা ইনপুট হিসেবে নিব। তো যেহেতু ইনপুট হিসেবে নিব, সেহেতু এটা আমার এক্সপেন্স না। কেন এক্সপেন্স না, ধরেন আপনার আমরা অ্যাকাউন্টিং এ জার্নালটা কি করি, আমরা অ্যাকাউন্টিং এ জার্নালটা করি হচ্ছে আপনার ধরেন ম্যাটেরিয়ালস পারচেস করলে ম্যাটেরিয়ালস ডেবিট করি, ধরেন আপনার 100 টাকা। আর হচ্ছে আপনার ইনপুট ট্যাক্স, যেহেতু আমরা রিবেট নিব, সেহেতু আপনার ইনপুট ভ্যাটটা আমরা ডেবিট করি অ্যাসেট হিসেবে, সেটা হচ্ছে ধরেন 15 টাকা। এবং আমরা ব্যাংক বা ক্যাশ করি আছে আপনার 115 টাকা, ঠিক আছে। এই হচ্ছে আমরা জার্নালটা করি। যেহেতু আমরা এটা একটা অ্যাসেট হিসেবে আমরা দেখাই, যেহেতু আমরা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসেবে নিব, সেহেতু আমরা এটা আমরা ইতে রাখবো না, এক্সপেন্সে রাখবো না, ঠিক আছে। তাহলে আমার এটার প্রোডাক্ট কস্ট আমরা এটা থেকে ভ্যাটটা আমরা মাইনাস করবো, মাইনাস করে আমার আসে হচ্ছে এই টাকাটা। তো এই টাকাটা হচ্ছে মূলত এই যে বেস ভ্যালু, বেস ভ্যালুটাই আমার এখানে কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে আমার পার ইউনিটে আমার কস্টটা কত। পার ইউনিটে কস্টটা হচ্ছে আপনার 442 টাকা। এবং 442 টাকা, এবং আমি বলেছিলাম যে ভ্যালু এডিশনটা আমরা কত ধরবো। তো ভ্যালু এডিশন অবশ্যই 36% ধরবো। তো 36%-এর নিচে ধরলে ভ্যাট অফিস আসলে অ্যাকসেপ্ট করে না, সেহেতু আমরা ধরেন 36% আমরা এটার ভ্যালু এডিশন ধরবো। তাহলে 36% যখন আমরা ভ্যালু এডিশন ধরবো, তাহলে আপনার এটার প্রাইসটা হয় হচ্ছে আপনার 61 টাকা। এবং 61 টাকা যখন পার কেজিতে আপনার প্রাইস হয়, সেহেতু আপনার টোটালটা কত হয়, ভ্যালুটা অর্থাৎ প্রোডাক্টের ভ্যালু, যদি আমরা এই প্রাইসকে কেজি দিয়ে গুণ দেই, যেহেতু এটা পার কেজি, এবং এটা আমরা এটা পেয়ে গেলাম। এটা পাওয়ার পরে এটার উপরে আমরা ভ্যাটটা চার্জ করব। যদি আমরা ভ্যাট 15% চার্জ করি, আসে হচ্ছে আপনার 7,32,793 টাকা, ঠিক আছে। তো এটা আসে, এটা আসার পরে যেটা হয় সেটা এখন আমাদের করতে হবে। সেটা হচ্ছে আমরা পরবর্তীতে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এই যে ভ্যাট পেয়েবলটা এখন কত আছে সেটা আমরা দেখবো। তো এটার জন্য আমরা কি করব, এই যে ইনপুট ভ্যাটটা আমরা নিব এখন। ইনপুট ভ্যাটটা কত, ইনপুট ভ্যাটটা হচ্ছে এই যে এইটা। এবং এটিটা কত, এটিও আমরা যেহেতু ডিক্রিজিং এ মাইনাস করব, এটি, এই যে এটা আমরা নিব। এবং আমরা ভ্যাট পেয়েবল কত আছে সেটা আমরা এখন দেখব। তো ভ্যাট পেয়েবল হচ্ছে আপনার এই যে আউটপুট ভ্যাটের সাথে এটা মাইনাস, এবং এটা মাইনাস, মাইনাস করলে আমার আসে 14,368 টাকা। এরপরে আরেকটা আমরা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে এই জায়গাটায়, যে যদি আমার এটা তো নিলাম হচ্ছে 15%,
হ্যাঁ, আমরা নিচে হচ্ছে এটা 15%, যেহেতু 15% ছাড়া আমরা রিবেট ক্লেম করতে পারি না, সেহেতু আমরা 15% নিলে আমরা এই দুইটা পেলাম। কিন্তু যদি আমরা এখন আরেকটা ক্যালকুলেশন করে দেখবো যে 5%-এ আমরা আমাদের কত হয়, কারণ 5%-এ যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা কিন্তু ইনপুট ভ্যাটটা নিতে পারবো না। তো যদি আমরা ইনপুট ভ্যাট না নিই, তারপরও আমরা দেখবো যে 5%-এ আমার সেভ হয় না 15%-এ সেভ হয়। তো 5%-এ, সরি 15%-এ এখন আমার ভ্যাট পেয়েবল আসে হচ্ছে আপনার 14,368 টাকা ওই প্রোডাক্টের ক্ষেত্রে। আবার যদি 5%-এ আমরা যাই, ভ্যাট রেট 5%, সেক্ষেত্রে আমার কি হয়, সেক্ষেত্রে আমি এটার এটা ধরবো, এই যে ধরেন আপনার ভ্যালুর সাথে হচ্ছে আপনার 5% করবো, তাহলে আসে হচ্ছে এত টাকা এবং ইনপুট ভ্যাটটা কিন্তু আমরা কি নিতে পারবো না, তাহলে ইনপুট ভ্যাটটা আমার এখানে জিরো হয়ে যাবে। এবং আরেকটা জিনিস, এটিটা নিতে পারবো, তাহলে আমরা এটিটা নেই। তো এটিটা কত টাকা, এটিটা হচ্ছে আপনার এত টাকা। তাহলে আমরা এটা যখন আমরা মাইনাস করবো 5%-এ, তখন আমার হয়ে যাবে হচ্ছে এটার সাথে এটা মাইনাস আমার 64,558 টাকা। ঠিক আছে, তো 64,558 টাকা যেটা হয়, তাহলে আমরা কি দেখবো, আমরা দেখতেছি যে যদি আমরা 15%-এ যাই, তাহলে হচ্ছে আমাদের ভ্যাট পেয়েবল আসে হচ্ছে 14,368 টাকা। আর যদি 5%-এ যাই, যেহেতু ট্রেডার এখন এটা হয়ে গেছে 7.5%, তাহলে কত হয়, অবশ্যই বেশি হবে, কারণ ট্রেডারের রেট হচ্ছে এখন 7.5%। তো 7.5% যদি আমি করি, তাহলে আমার 7.5% যদি যাই, তাহলে আমার ভ্যাট পেয়েবল আসে হচ্ছে 1,86,790 টাকা। তাহলে আমার যদি 15%-এ আমি যাই, তাহলে আমার সেভ হয় কত, আমার সেভ হচ্ছে আপনার 1,72,422 টাকা। সো আমরা কোথায় যাব, আমরা 15%কেই চুজ করব। তো এই যে 15%কে যদি আমরা চুজ করতে যাই, তাহলে আমার এখানে অনেক কমপ্লায়েন্স আছে। তো কমপ্লায়েন্স গুলো কি কি, কমপ্লায়েন্স গুলো তো ওই যে সেকশন 46-এ আমরা পেলামই। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মূসক 4.3 দিতে হবে এটার জন্য। ঠিক আছে, তো আমরা মূসক 4.3 আমরা যদি দিতে যাই, সেক্ষেত্রে আমরা মূসক 4.3-তে কি দিব। তো আমরা মূসক 4.3-তে আমরা জাস্ট এখানে যেটা দিব, ধরেন আমরা এটা দিয়ে যদি আমি বুঝাই, ধরেন আমরা প্রথমে এইচএস কোড দিব। তো এইচএস কোড আমরা দিব হচ্ছে এটা। এরপরে যেটা দিব, আমরা প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিব। আবার ইউনিট অফ সাপ্লাই, অর্থাৎ কোন ইউনিটে আপনি সাপ্লাই করবেন সেটা অনুযায়ী, ধরেন আপনার কেজিতে হলে কেজি, ধরেন কেজি দিলাম। তারপর ডেসক্রিপশন আরেকবার দিই। তারপর হচ্ছে কোয়ান্টিটি উইথ ওয়েস্টেজ, কত কোয়ান্টিটি, ধরেন আপনার 1 কেজি, অর্থাৎ যেহেতু আমরা 1 কেজি ওয়েস্ট ইতে ধরতেছি। এবং পারচেজ ভ্যালু কোনটা দিব, পারচেজ ভ্যালু দিব হচ্ছে আপনার এই যে এটা। ঠিক আছে, তো এটা কোনটা, যেটা হচ্ছে মূলত আমরা পারচেজ করছি সেটা, যেটা আমি বলেছিলাম যে এই যে এতটুকু, যেহেতু আমরা ওই যে রিবেট, আমরা যতটুকু ওই যে পারচেজ অর্থাৎ ম্যাটেরিয়ালের যে আমরা ডেবিট করছি সেটা, অর্থাৎ ইনপুট ভ্যাটটা বাদে যেটা হচ্ছে আমার হয়েছে সেটা, অর্থাৎ তার মানে হচ্ছে অ্যাসেসেবল ভ্যালুর সাথে হচ্ছে কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং এসডি, এই তিনটা যোগ করে যেটা হয় সেটার সাথে আমরা কেজি দিয়ে ভাগ করছি, সেটা হয় হচ্ছে আপনার 442 টাকা। তাহলে আমরা নিব হচ্ছে 442 টাকা। তো 442 টাকা, 442 টাকার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ভ্যালু এডিশন করছি কত। তো ভ্যালু এডিশন এখানে যেহেতু আর এখানে কিছু নাই ইনপুটের, আমরা ভ্যালু এডিশনে চলে যাব। তো ভ্যালু এডিশনে আমরা কি দিব, ধরেন আমরা কত টাকা ভ্যালু এডিশন করি, 36%-এ 159.20 টাকা। তো 159.20 টাকা যদি এখানে হয়ে থাকে, সেক্ষেত্রে 36% ধরি আমরা মার্ক আপ
এখানে 36%টাকে আমরা একটু ব্রেক ডাউন করবো, কারণ আপনার 36%টাকে ব্রেক ডাউন করলে আমরা প্রফিট করছে হচ্ছে ধরেন আপনার 20%, আর বাকি হলো 16%। এই 16% দিব হচ্ছে আপনার আদার এক্সপেন্স দিতে পারি, অথবা আমরা দিতে পারি স্যালারি, তারপর হচ্ছে আপনার অফিস এক্সপেন্স, এগুলো দিয়ে আমরা এটাকে কি করব। তাহলে আমরা দিলাম যে 15%, 15 না 16% হচ্ছে আপনার এখানে অফিস এবং স্যালারি, এবং প্রফিট ধরছি হচ্ছে আমরা 20%। টোটাল হচ্ছে আমরা ভ্যালুয়েশন হচ্ছে আবার 36%। তো টোটাল আপনার ভ্যালুয়েশন কত হয়েছে? আপনার টোটাল ভ্যালুয়েশন হচ্ছে আপনার 159 টাকা। এটার মধ্যে যদি আমরা 20% করি, প্রফিট হচ্ছে আপনার 31 টাকা, আর হচ্ছে আপনার এটা 88 টাকা, আর এটা হচ্ছে আপনার, তাহলে এই যে আপনার এটা ব্রেকডাউন হয়ে গেল। তাহলে স্যালারি অ্যান্ড অফিস এক্সপেন্স আমরা ধরছি হচ্ছে পার কেজি হচ্ছে 70.75, আর হচ্ছে প্রফিট ধরছি হচ্ছে আপনার 88.44। তাহলে এটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আর কিছুই না। তাহলে দেখেন যে আপনার এই যে এটা আসে হচ্ছে আপনার ইনপুট স্টেজে আমি দিচ্ছি হচ্ছে 442 টাকা, আর এখানে হচ্ছে 159 টাকা, আর টোটাল মিলে হয়েছে আপনার 601.41 টাকা। এই যে 601.41 টাকা, এখানে এই যে 601.41 টাকা। তো এই জায়গাটা হচ্ছে, এগুলোই হচ্ছে আমার মূলত এখানে দিতে হয়। তো এই হচ্ছে মোশক 4.3। মোশক 4.3 আর কিছু না, একবার দিয়ে দিলে আর হচ্ছে আপনার যদি চেঞ্জ আসে প্রাইসের, যদি এটারও যদি 7.5%-এর উপরে নিচে হয়, সেক্ষেত্রে আমার নতুন করে 4.3 দিতে হবে, বা প্রাইসেরও যদি হয় সেক্ষেত্রে আমার দিতে হবে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার অনলাইনে আসলে কিভাবে করে। তো অনলাইনেরটা ইনশাল্লাহ আগামীকাল দেখবো। এটা একটা অনলাইনের কপি আছে, তো just যখন অনলাইনে সাবমিট হয় তখন হচ্ছে আপনার এরকম হয়। তো এগুলো আপনারা একটু দেখেন, আমরা কালকে অনলাইনে কিভাবে সাবমিট করে সেটাও আমরা দেখবো। তো এটা হচ্ছে একটা স্যাম্পল যেটা আমি এতক্ষণ দেখালাম। আর এবার আসি হচ্ছে পেনাল্টি। যদি মোশক 4.3 যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনার 10,000 টাকা জরিমানা হবে। তো আমি অলরেডি আপনাদের বলেছি যে কাদের কাদের মোশক 4.3 সাবমিট করতে হবে। যেটা আমি আরেকবার বলি, সেটা হচ্ছে আপনার সকল প্রোডাক্ট যাদের উপরে ভ্যাট চার্জ হবে, তাদের সকল প্রোডাক্ট সার্ভিসের উপরে আপনার মোশক 4.3 দিতে হবে। এবং পরবর্তীতে এই জেনারেল থেকে আপনার সার্ভিসটাকে বের করে দিছে, এবং আপনার সুপার শপ এবং 100% এক্সপোর্ট যে অর্গানাইজেশন, তাদেরকে মোশক 4.3 দিতে হবে না। এটা একটা গেল। আর বাকি সবাইকে আপনার মোশক 4.3 আপনার সাবমিট করতে হবে, হোক এটা আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেন বা না নেন, সেটা অন্য বিষয়। এটা হচ্ছে একটা ইনপুট ট্যাক্স ক্রেডিটের একটা যোগ্যতা, যদি আপনাকে মোশক 4.3 দিতে হবে। কিন্তু এটা তো পরে, কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে আপনি ইনপুট ট্যাক্স ক্রেডিট নেন বা না নেন, যে রেটে আপনি ভ্যাটটা দেন, আপনাকে অবশ্যই মোশক 4.3 জমা দিতে হবে। যদি না দেন সেক্ষেত্রে আপনাকে 10,000 টাকা জরিমানা হবে। তো এই হচ্ছে আপনার আজকের মোশক 4.3 থিওরিটিক্যাল অংশ। আশা করি আপনাদের যতটুকু নলেজ দেওয়ার আমি বুঝছি। তারপর যদি কিছু বাকি থাকে আপনারা অবশ্যই গ্রুপে লিখবেন, এবং যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ফোন করতে পারেন।